রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ একটা মেয়ে পিছন থেকে জড়াই ধরছে। এই কে আপনি? আর আপনি আমাকে জড়াই ধরছেন কেন? ছাড়েন। তারপরেও মেয়েটা আমাকে ছাড়তেছে না, তাই আর না পারতে জোর করেই মেয়েটাকে ছাড়াইতে হইছে। মেয়েটাকে ছাড়ানোর পর মেয়েটার চেহার দিকে নজর পড়ল। মেয়েটার চোখগুলা লাল বর্ণের হয়ে আছে। মনে হয় অনেক রাত ধরে ঘুম যায় না। এই মেয়ে, আপনি কে? আর আপনি এত রাতে এখানে কি করেন? আর এই জায়গায় তো কোনো ভালো মেয়েরা থাকে না। আপনাকে দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হয়। এক গাদা প্রশ্ন ছুঁড়ে মারলাম। মেয়েটা, আপনি ঠিকই বলছেন, এই জায়গায় কোনো ভালো মেয়েরা থাকে না। আমি মেয়েটার কথা শুনে বুঝে গেছি মেয়েটা কি করে, তাই আর কথা না বলে সোজা হাঁটা দিলাম। মেয়েটা পিছন থেকে হাত ধরল। প্লিজ যাবেন না। আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারেন। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, একটা কাস্টমারও পাচ্ছি না। আর আজকে কাস্টমার না পেলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। মাত্র 2000 টাকা। আমার টাকাটা অনেক প্রয়োজন। আমি মনে মনে, মেয়েটা তো দেখতে তেমন একটা খারাপ না, বেশ সুন্দর দেখতে। ওকে নিয়ে যাই, আমার চাহিদাটাও পূরণ হবে, ওর সমস্যাটাও মিটে যাবে। চলেন আমার সাথে। আচ্ছা, চলেন আমার সাথে। পার্সোনাল গাড়ি সমস্যা দেখা দেওয়ার কারণে গ্যারেজে ঠিক করতে দিয়ে আসছি, তাই সিএনজি দিয়েই বাসায় যেতে হবে। একটা সিএনজি সিগন্যাল দিলাম বাসার উদ্দেশ্যে। গাড়ি পেয়ে গেছি। চলেন যেতে যেতে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার নাম আকাশ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। মা, বাবা ও একটা ছোট বোন আছে, তারা সবাই দেশের বাড়িতেই থাকে। আমার দেশের বাড়ি ঢাকা, আমি চাকরির ক্ষেত্রে চিটাগাং থাকি, একা একটা ফ্ল্যাট নিয়ে। আর আমার সাথে যেই মেয়েটা কথা বলছে, ও হচ্ছে গল্পের নায়িকা। গল্পের নায়িকা সম্পর্ক সামনে পড়ে জানতে পারবনে। এবার গল্পে আসি। বাসায় আসার পর ওই দিকে ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হলে ফ্রেশ হয়ে আসুন। সে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আমার সামনে আসলো। আমি খাটেই বসা ছিলাম। আচ্ছা, আপনার নাম কি? মেয়েটা, আমার নাম মাহি। আমি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই লাইনে নতুন। মাহি হুম। আমি আচ্ছা, আপনাকে তো দেখতে বেশ ভালো ঘরের মনে হয়, আপনি এই লাইনে কেন? মাহি, পতিতাদের জীবনের নিজস্ব কোনো অধ্যায় থাকে না, সেম আমারও নেই। থাকলেও আপনি জেনে কি করবেন? তবে এইটুকুই বলবো, প্রতি রাতে আমাদের বস্ত্র খোলার মাধ্যমে নতুন অধ্যায়ন তৈরি হয়। আচ্ছা, আমাকে যেই কাজের জন্য নিয়ে আসছেন আমি তৈরি আছি, আপনি শুরু করেন। আমি ওকে টান দিয়ে নিজের বুঝের সাথে মিশিয়ে নেই। তারপর আস্তে আস্তে ওর বস্ত্রগুলো খুলতে থাকি। আমি ওকে জড়াই ধরি। তারপর আমরা আমাদের কাজে লিপ্ত হয়ে যাই। সে আমাকে তার সমস্ত শক্তি দিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। মাহি প্রচণ্ড রকমের ঘামছে সে। আর ব্যথার কারণে চিৎকার করে কান্না করতেছে। হঠাৎ একটা ফোনের আওয়াজ আসলো কানে। মাহি, প্লিজ একটু ফোনটা ধরে কথা বলি, তারপর আপনি আবার আপনার কাজ করিয়েন। আমি আচ্ছা, ঠিক আছে। হসপিটাল থেকে মাহির মা ফোন দিছে। মাহি ফোন ধরেই, হ্যালো মা, আমি কাজে আছি, আসতে সকাল হবে। মাহির আম্মু, মাহি, মা আমার তোর ছোট ভাই বায়না ধরে বসে আছে, তোর হাতে খাবে, তুই খাওয়াই না দিল নাকি সে খাবে না। মা, তুমি রোহানকে দাও ফোনটা। রোহান মাহির ছোট ভাই, তার মাথায় টিউমার ধরা পড়ছে, ডাক্তার বলছে রোগীকে বাঁচাইতে হলে দ্রুত অপারেশন করতে হবে। আর অপারেশনের জন্য 1 লাখ টাকা লাগবে। আপনারা টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হয় রোগীকে বাঁচানো যাবে না।
যেভাবেই হোক মাহি তার ভাইকে বাঁচাবে। কোনোভাবেই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। সে ছোট একটা বেতনের চাকরি করে, তা দিয়েই তার ছোট পরিবারটাকে সে চালিয়ে নেয়। মাহির বাবাও নেই, সে তাদেরকে ফেলে রেখে চলে গেছে। টাকার জোগাড় করতে না পেরে মাহি তার নিজের সতীত্বকে বিসর্জন দেবে বলে ভাবে। যেখানেই টাকার জন্য যায়, সবাই বস্ত্র খোলার কথাই বলে। যে করেই হোক তার ভাইকে বাঁচাতে হবে। রোহানাপু, তুমি কোথায়? মাহি, এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আমি একটা কাজে আসছি, আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি খেয়ে নাও। রোহান, না, আমি তোমার হাতে খাব। মাহি, আমার লক্ষ্মী ভাইটা বায়না করে না, আমি আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসব। তারপর মাহি তার ভাইকে বুঝিয়ে ফোন রেখে দেয়। আপনি শুরু করুন। আকাশ আবার সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাহির প্রচুর ব্লিডিং হচ্ছে। আকাশের সেই দিকে কোনো আক্ষেপ নাই। কাজ শেষে আকাশ মাহির হাতে একটা খাম ধরিয়ে দেয়, আর সে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মাহি শোয়া থেকে উঠে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এতটাই ফুরবল হয়ে পড়ছে তার শরীর। মাহি মনে মনে মানুষটা পশুর থেকেও খারাপ। তারপর বহু কষ্টে মাহি শোয়া থেকে উঠে আস্তে আস্তে রেডি হয় বাসায় যাওয়ার জন্য। আকাশ, কোথায় যাচ্ছেন? মাহি, আরও কাস্টমার খুঁজতে হবে আমাকে। আকাশ, না, আজকে আর কারো কাছে যেতে হবে না। মাহি, আমার আরও টাকার দরকার, না হয় আমার ভাইকে বাঁচানো যাবে না। আকাশ, কি হইছে তোমার ভাইয়ের? মাহি আকাশকে সবটা খুলে বলে। আকাশ, আমি টাকা দিব তোমার ভাইয়ের অপারেশনের। মাহি, আপনি এমনি এমনি কেন টাকা দিতে যাবেন? আকাশ, আরে এমনি কে বলল? মাহি, তাহলে তুমি আমার কাছে প্রতিদিন এই সময় করে আসবা। মাহি ভাবতে লাগল, অনেক মানুষের কাছে না গিয়ে একজনের ভোগ নিবারণ করা অনেক ভালো। মাহির ভাইয়ের অপারেশনের টাকা দিবে মাহি, সেই কারণে আর না করেনি। আকাশ, তুমি এখানে শুয়ে ঘুমাও, সকালে ড্রাইভার তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে আসবে। আর আমাকে অপারেশনের ডেটটা জানিয়ে দিও, আমি ড্রাইভারকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিব। শরীর অনেক ফুরবল, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। মাহি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ড্রাইভারকে নিয়ে হসপিটালে রওনা দেয়। আকাশ, মাহি যাওয়ার আগে কালকে যেখানে দাঁড়িয়েছিলে, আজকে রাতেও ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে থাকবা, আমি গিয়ে নিয়ে আসব। মাহিহা সূচক উত্তর দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। তারপরে সে হসপিটালে গিয়ে পৌঁছায়। মাহির মা, মাহি, তুই এসে গেছিস? মাহি, হা মা। রোহান কি করে? মাহির মা ঘুমাচ্ছে। আচ্ছা মা, তোর চোখ এমন ফুলা ফুলা লাগছে কেন? মাহি, মা, সারারাত জেগে কাজ করেছি তো তাই। মাহির মা, মাহি মা, প্লিজ তুই আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোদের জন্য কিছুই করতে পারছি না, আর তুই আমাদের জন্য কত কিছুই করছিস। দিনেও কাজ করছিস, আবার এখন নিজের ভাইকে বাঁচানোর জন্য রাতেও একটা জব নিয়েছিস। কান্না করতে করতে কথাগুলো বলল মাহির মা। মাহি, মা, তুমি এসব কি বলছো? আমি আমার মা ভাইয়ের জন্য করতে পারছি, এটা আমার জন্য কত গর্বের বিষয় জানো। আর আমি যাই করি, আমি আমার পরিবারের জন্য করছি। মাহির মামা, রাতের কাজটা অনেক কষ্টের, তাই না? সারা রাত জেগে কাজ করতে হয়। মাহি, না মা, তেমন কষ্টের না, আমার কাজ হচ্ছে খালি জিনিসপত্রের হিসাব রাখা। মা, তুমি শুধু কি কথাই বলবে? আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। মাহির মা চোখ মুছতে মুছতে, মা তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছে। মাহি কেবিনে ঢুকে দেখে রোহান ঘুমাই আছে। রোহানের মায়াবী চেহারাটা দেখার পর তার মনে হয়, আমি কোনো ভুল করিনি। আমি আমার মাসুম ভাইটাকে বাঁচানোর জন্য নিজের সত্যিশ বিসর্জন দিয়েছি। মাহি রোহানের পাশে গিয়ে বসে রোহানের কপালে একটা চুমু দেয়।
রোহানের ঘুম ভেঙে যায়। রোহান আপু, তুমি আসছো? যা, তোমার সাথে কথা নাই। মাহি, আমার সোনা ভাই, প্লিজ রাগ করে না। আর এই দেখ, তোর জন্য কতগুলো চকলেট নিয়ে আসছি। মাহি আসার সময় ড্রাইভারকে বলে গাড়ি সাইড করে দোকান থেকে কিছু চকলেট নিয়ে নেয় রোহানের জন্য। রোহান চকলেট পেয়ে মহা খুশি। রোহান মাহিকে সাথে সাথে জড়াই ধরে, আমার বেস্ট আপু। তারপর মাহির সারাদিন এভাবেই কেটে যায়। মাহি ঘড়ির দিকে চেয়ে দেখে 8 বেজে আসছে। তার যেতে হবে। যাওয়ার আগে একটু ডাক্তারের সাথে কথা বলা দরকার অপারেশনের বিষয়ে, কারণ লোকটা তো বলছেন উনি টাকা দিবেন। ডাক্তার 4 দিন পর অপারেশনের ডেট দেয়। মা, আমার টাইম হয়ে আসছে, আমার চলে যেতে হবে। তারপর রোহান এবং তার মা থেকে বিদায় নিয়ে মাহি ঘর থেকে বেরিয়ে পড়ে সে তার নিজের গন্তব্যে পৌঁছে আকাশের অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর একটা ব্ল্যাক কালারের গাড়ি সামনে দাঁড়ায়। গাড়িতে উঠো। মাহি গলা শুনে বুঝতে পারে যে সে আকাশ। তারপর সে গাড়িতে উঠে পড়ে। বাসায় আসার পর আকাশ, এই নাও, ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরে আসো, তোমাকে নিয়ে আসার একটু আগে ড্রেসটা কিনেছি। মাহি হা হয়ে তাকিয়ে আছে ড্রেসটা দেখে। বাহ, মানুষটা পাষাণ হলেও তার চয়েস আছে বলতে হবে। তারপর মাহি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আকাশকে কোথাও দেখতে পাচ্ছে না। যাক, এই সুযোগে একটু ঘরটা ঘুরে দেখা যাবে। কত সুন্দর করে গোছানো রুমগুলো। সে হাঁটতে হাঁটতে বারান্দায় যায়। সে বারান্দায় গিয়ে ভূত দেখছে মতো চমকে ওঠে। পুরা বারান্দা ফুল গাছ দিয়ে ভরা, অনেক রকমের ফুলও আছে, কিছু ফুল থেকে ঘ্রাণও বের হচ্ছে। মানুষটা তো দেখছি বেশ শখিন। তারপর সে সমস্ত ফুল গাছগুলো খুঁটে খুঁটে দেখতে থাকে। হঠাৎ আকাশ পিছন থেকে, এই নাও কফি। মাহি চমকে উঠে। আকাশ, চমকানোর কিছুই নাই, কফিটা নাও। মাহি কফিটা হাতে নিয়ে কফিটাতে একটা চুমুক দিতেই বেশ অবাক হয়। বাহ, মানুষটা তো বেশ ভালো কফি বানায়। মানুষটার আর কি কি ভালো গুণ আছে তা কে জানে। মানুষটাকে নিয়ে মাহি যত ভাবেছে ততই অবাক হচ্ছে। বারান্দার একপাশে কিছু চেয়ার রাখা আছে, দুজন সেখানে বসে পড়ি। আকাশ, আচ্ছা তুমি কতদূর অবধি লেখাপড়া করেছ? মাহিধুর, এই লোকের সাথে এখন কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না, একটু ফুলের গাছগুলো দেখছিলাম, তা আর দেখা হবে না। নীলার ফুল গাছ অনেক প্রিয়, কিন্তু ইচ্ছে না হলেও তার বলতে হবে, কারণ সে তাকে টাকা দিয়ে নিয়ে এসেছে। জি, আমি এই বছরে ইন্টারের ফাইনাল পরীক্ষার্থী ছিলাম। তারপর তারা আরও কিছু কথা বলে রুমে চলে আসে। মাহি এখন বকরির মতো হালাল হবে। সে জানে, তবে তার মধ্যে আগের দিনের চেয়ে ভয়টা একটু কম কাজ করছে, কারণ সে গতকাল এই তার 36 বিলিয়ে দিয়েছে। একদিনে সে নিজেকে অনেকটাই মানিয়ে নিতে শিখেছে। মাহি খাটের উপরে শুয়ে পড়ে। আকাশ তাকে কালকের মতোই জড়িয়ে ধরে, তারপর আস্তে আস্তে তার সমস্ত বস্ত্র খুলে ফেলে। ফার্স্টে আকাশ তার কপালে একটা চুমু দেয়। তারপর সে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তার ঠোঁটের কাছে এসে আকাশ থেমে যায়। তারপর মাহির গোলাপি ঠোঁট দুটো নিজের করে নেয়। তারপর তারা তাদের আসল কাজে লিপ্ত হয়ে পড়ে। মাহি প্রচুর জোরে চিৎকার করে কান্না করছে, আর প্রচণ্ড রকমের ব্লিডিং হচ্ছে। মাহি আর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আকাশ হঠাৎ দেখছে মাহি আর কোনো রেসপন্স করতেছে না। তারপর আকাশ তাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে। আকাশ আর ওই দিন মাহির সাথে কোনো কিছুই করে না। আকাশ টেনশনে পড়ে যায়। অনেক কষ্টে পানি দিয়ে আকাশ মাহির জ্ঞান ফেরায়। এখন কেমন লাগছে তোমার? মাহির জ্ঞান ফেরেছি ঠিক, কিন্তু সে কোনো কথা বলতে পারতেছে না।
মাহির এমন অবস্থা দেখে আকাশের অনেক খারাপ লাগছে, তার জন্যেই তো এমনটা হয়েছে। তারপর আকাশ একটা গ্লাসে করে সেলাইন গুলাই নিয়ে এসে চামচ দিয়ে অল্প অল্প করে মাহিকে খাইয়ে দিতে থাকে। অনেকক্ষণ পর মাহি একটু স্বাভাবিক হয়ে আসছে। এখন কেমন লাগছে তোমার? মাহি একটু ভালো লাগছে। আকাশ তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর তোমাকে ওষুধ খাইয়ে দিব, দেখবে ওষুধ খেলে অনেকটাই ভালো লাগবে। মাহি আমি খাবো না। আকাশ চুপ করে থাকো, তুমি খাবে না, তোমার ঘাড়ও খাবে। যদিও মাহির খিদা লেগেছে, বিকালে তেমন কিছুই খেয়ে আসেনি, তাই আর হা বা না কিছুই বলেছি। কারণ এই মানুষটাকে এই 2 দিনে একটু হলেও আঁচ করতে পেরেছে যে মানুষটা মুখ দিয়ে একবার যা বলে তাই করে। তারপর আকাশ একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে আসে। খাবারগুলো এনে আকাশ নিজের হাত দিয়ে মেখে মাহির মুখের সামনে ধরে। মাহি তো পুরা ভূত দেখছে মতো অবস্থা হয়েছে তার। মাহি আমাকে দেন, আমি খেতে পারব। আকাশ তোমার খাইতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। মাহি আর না করে নাই, কারণ না করলেও শুনবে না। মাহি এই প্রথম কোনো বাহিরের মানুষের হাতে খাবার খাচ্ছে। তার কেমন জানি একটা অনুভূতি কাজ করছে, মানুষটার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। মানুষটা যতই পাষাণ হোক না কেন, তার মধ্যে কিছু ভালো গুণ আছে। আকাশ তাকে খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে দেয়। তারপর আকাশ নিজেও খেয়ে মাহির পাশে শুয়ে পড়ে। মাহির শরীর ফুরবল থাকার কারণে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু আকাশের ঘুম আসছে না। কিছুক্ষণ পরে সে মাহির দিকে তাকিয়ে দেখে সে বেঘোর ঘুমে ঘুমাচ্ছে। আকাশ মাহির ঘুমন্ত চেহারাটার দিকে তাকাই, সে নিজেই বেককল বনে গেছে। ঘুমন্ত অবস্থায় একটা মানুষকে এতটা সুন্দর লাগতে পারে তা আকাশের কখনো জানা ছিল না। মনে হচ্ছে একটা বাচ্চা পরী ঘুমাই আছে। আকাশের মনে মাহির জন্য কিছুটা ভালো লাগা কাজ করে। মাহিকে দেখতে দেখতে কখন যে ঘুমাই পড়ছে সে নিজেও জানে না। মাহির সকালে আগে ঘুম ভেঙে যায়, তারপর সে দেখতে পায় আকাশ তাকে জড়াই ধরে ঘুমাই আছে। অনেক শক্ত করে জড়াই ধরে আছে, সে কোনোভাবেই ছুটতে পারতেছে না। তাই আর সে বাড়াবাড়ি করে না, সেও জোর করে শুয়ে থাকে। শুয়ে থাকতে থাকতে মাহি আবার ঘুমাই পড়ে। তারপর আকাশের যখন ঘুম ভাঙ্গে সে দেখতে পায় সে মাহিকে জড়াই ধরে আছে, মাহিও তাকে জড়াই ধরে আছে। আকাশকা ধাক্কা দিয়ে এই যে মাহির ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গার পর সে দেখতে পায় সে আকাশকে জড়াই ধরে আছে, সে সাথে সাথে আকাশকে ছেড়ে দেয় আর অনেকটা লজ্জা পায়। মাহি লজ্জার কারণে চোখ তুলে আকাশের দিকে তাকাতে পারছে না। আকাশ শোয়া থেকে উঠে চলে যায়। মাহিও উঠে ফ্রেশ হয়ে তার গন্তব্যের যাওয়ার জন্য বের হয়ে যায়। মাহির একটু আগের ঘটনাগুলো মনে পড়ে হাসি আসছে। লোকটাকে যেতটা খারাপ মনে করেছিলাম, তবে ততটা খারাপ না। লোকটার মাঝে মাহি নিজেকে দেখতে পায়। মাহির প্রতি তার কেয়ার, নিজেরে হাতে খাইয়ে দেওয়া। সকালে মাহি যখন দেখে আকাশ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তখন মাহির মনে হয় যে সে কোথাও পালিয়ে যাবে। তাই আকাশ তাকে আঁকড়ে ধরে রেখেছে যেন সে কোথাও যেতে না পারে। মাহির মনে আকাশের জন্য কোনো এক অজানা অনুভূতি কাজ করছে। হয়তো মাহি তাকে ভালোবেসে ফেলেছে। মাহি তার গন্তব্যে পৌঁছে গেছে, হসপিটালে সারাদিন মা বোনের সাথে সময় দিয়ে আবার রাতে একই জায়গায় দাঁড়িতে থাকে। তারপর আকাশ এসে তাকে গাড়ি করে বাসায় নিয়ে যায়। এভাবেই আরও 2 দিন অতিবাহিত হয়ে যায়। মাহি পরশুদিন রোহানের অপারেশনের ডেট। ডাক্তার বলেছে কাল সকাল 10টার মধ্যে টাকা জমা করে দিতে। আকাশ আচ্ছা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, কালকে আমি ড্রাইভারকে দিয়ে টাকা জমা করিয়ে দিব। মাহি আচ্ছা।
আকাশ মাহি চলো খাবার খাবে। মাহি না আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। আকাশ এই মেয়ে বেশি কথা বলবা না, আমি তোমাকে খেতে আসতে বলছি, তুমি খেতে আসবে। মাহি বীর করে, হুহ। এই বজ্জাত লোকটা আমার সবকিছুতে অধিকার খাটায়। আমার খেতে ইচ্ছে করছে না, তারপরেও জোর করে খাওয়াবে আমাকে। বজ্জাত লোক, এনাকন্ডা, লাল কুমির, সাদা হাতি, নীল পিঁপড়া, ব্লা সব আপনি। আকাশ হুম হুম তাই করব। জোর করেই খাওয়াব। তুমি আমাকে কি বললে? আমি লাল কুমির, সাদা হাতি, আরও কত কি? মাহি কি কই আমি কিছু বলি নাই তো আল্লাহ এই বজ্জাতটা জানল কিভাবে আমার মনের কথা? আচ্ছা আমি তো মনে মনে বলছিলাম, আপনি জানলেন কিভাবে আমার মনের কথা? আকাশ আমি না, অন্য যে কেউ থাকলেও তোমার কথাগুলো শুনতে পেত। তুমি বীর করে বলছিলে ঠিকই, তবে তোমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। আচ্ছা চলো এবার খেতে চলো। মাহি হুম, তারপর দুজনে একসাথে খেয়ে নেয়। খাওয়া শেষ করে আকাশ নিজের রুমে চলে যায়। আকাশ মনে মনে ভাবে এই মেয়েটা কতটা সংসারিক, এমন একটা মেয়েকে যদি লাইফ পার্টনার হিসেবে পেতাম কতই না ভালো হতো। আর আকাশ প্রথম দিন যদিও বলেছিল, কাজের মেয়ে আছে তোমার এগুলা গুছাতে হবে না, কিন্তু মাহি শুনেনি। মাহি কাজের মেয়ে তো সারাদিন এই কাজ করে, আমি না হয় ওর কাজে একটু সাহায্য করলাম। তারপর থেকে আকাশ আর না করে না। মাহির এমন চাল চলন দেখে আকাশের ও মাহিকে একটু একটু ভালো লাগতে শুরু করে। মাহি তারপর জিনিসগুলো গুছিয়ে রাখে, আর নিজের ড্রেসগুলো বদল করে আকাশের দেওয়া জামাগুলো পরে আকাশের সামনে আসে। আমি রেডি, আপনি শুরু করতে পারেন। আকাশ এখানে বসো। মাহি আকাশের কথা মতো চুপটি করে গিয়ে বসে পড়ে। আকাশ আমি কি তোমার কোলের উপর মাথা রেখে একটু শুতে পারি? আকাশের এমন কথা শুনে মাহি আকাশের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। মাহি মনে মনে আপনি আমার কোলে কেন? আমার বুকের উপরেও শুতে পারেন, আপনি আমাকে টাকা দিয়ে এনেছেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আকাশ কি হলো, চুপ করে আছো কেন? মাহি অহহা। হুম শুতে পারেন। আকাশ ধন্যবাদ। মাহি বসে আছে, আকাশ তার কোলের উপর মাথা রেখে শুয়ে আছে। মাহির অজান্তেই আকাশের চুলগুলোর উপরে হাত যায়। মাহি আকাশের চুলগুলো হাতিয়ে দিতে থাকে। আকাশের ও অনেক ভালো লাগতেছে। আকাশ যেন আমার না কিছুদিন ধরে একটা মেয়েকে খুব ভালো লাগে, তাকে দেখলে মনে হয় আমার সমস্ত দুনিয়া উল্টপালট হয়ে যাবে। মনে হয় যে কোনো এক মায়াবী পরী ভুল করে পৃথিবীর বুকে নেমে এসেছে। আমার মনে হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আকাশের এমন কথা শুনে মাহির মন খারাপ হয়ে যায়। মাহিও যে আকাশকে ভালোবেসে ফেলেছে। তারপরেও মাহি নিজেকে নিজে সান্ত্বনা দেয় এই বলে যে, পতিতারা কখনো সমাজে কাউকে ভালোবাসার মতো অধিকার রাখে না। পতিতারা শুধু ভোগের পাত্র। তারা শুধু সাময়িকের জন্য একটা মানুষকে খুশি করতে পারে, এছাড়া আর কিছুই নয়। পতিতাদেরকে দিয়ে আর সব কিছু হলেও সংসার হয় না, তুইও তো পতিতা। তুই তো তাদের থেকে ভিন্ন নয়, তাহলে তোকে নিয়ে কেন সে সংসার করার স্বপ্ন দেখবে, আর তোর মতো পতিতাকে কেন সে ভালোবাসতে যাবে? আকাশ এই যে, মাঝে মাঝে তুমি কোথায় হারিয়ে যাও? মাহি আকাশের কথা শুনে বাস্তবে ফিরে আসে। না, কোথায় হারাবো? মন খারাপ করে। মাহি যে মন খারাপ করছে, আকাশ তা বুঝতে পারে। আকাশেই কি হলো, কথা বলো না কেন? মাহি আচ্ছা আপনি কি উনাকে মনের কথা বলছেন? আকাশ না বলি নাই, তবে অতি শীঘ্রই তাকে বলে দিব। আকাশ আচ্ছা চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে। মাহি কেন আজকে কিছু করবেন না? আকাশ না, শরীর ভালো লাগতেছে না। মাহি হুম।
তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে মাহি তাড়াতাড়ি উঠে হসপিটালে চলে যায়। আর এদিকে আকাশও রেডি হয়ে 8টার মধ্যেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। গাড়ি ড্রাইভার ড্রাইভ করছে। আকাশও ড্রাইভারকে, আমি কি বলি মন দিয়ে শুনো। ড্রাইভার, জি স্যার বলেন। 9টা বাজে আমার অফিস এসে আমার থেকে একটা চেক নিয়ে যাবা। চেকটা ড্রপ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এই ঠিকানা বরাবর টাকাগুলো জমা করে আসবা। ড্রাইভার, ঠিক আছে স্যার। আকাশ অফিসে যাওয়ার পর নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পর পিয়ন চাচা এসে, স্যার আপনাকে হেড স্যার একটু কেবিনে ডাকতেছে। আকাশ, আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসতেছি। তারপর আকাশ হেড স্যারের কেবিনে যায়। স্যার আসব? হেড, হা হা আসো। কি খবর তোমার? এই তো স্যার ভালো, আপনার? হুম ভালো। আচ্ছা আকাশ, তোমাকে যেই জন্য ডাকা, আজ দুপুর 3টা বাজে একটা প্রজেক্ট নিয়ে থাইল্যান্ডে একটা মিটিং আছে, সেটাতে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি যেতে পারবো না। তুমি একটু গিয়ে মিটিংটা করে কালকের দুপুরের ফ্লাইটে আবার চলে এসো। দেখ আকাশ, তুমি ছাড়া আমার মনে হচ্ছে না মিটিংটা কেউ হ্যান্ডেল করতে পারবে। আর এই অফিসে আমার পরে তোমার স্থান, সো অফিসের ভালো খারাপ নিয়ে আমার পরে তোমাকেই ভাবতে হবে। আকাশ, আচ্ছা ঠিক আছে স্যার। আকাশের ফ্লাইট 10টা বাজে, তাই ড্রাইভারকে তাড়াতাড়ি আসতে বলে আর বাসা থেকে আসার সময় কিছু জরুরি কাগজপত্র নিয়ে আসতে বলে। আকাশ, যা, আজকে আরও ভাবলাম রোহানকে দেখতে যাব। তা আর হবে না। আর মাহিকেও একটু বলে যাওয়া দরকার। মাহিকে বলবো কিভাবে, ওর তো নাম্বারই নাই আমার কাছে। আচ্ছা, এক কাজ করা যায়, একটা চিঠি লিখে ড্রাইভারকে দিয়ে দিব। ড্রাইভার যখন টাকা জমা করতে যাবে তখন মাহির হাতে চিঠিটা দিয়ে দিতে বলবো। সব কিছু কমপ্লিট করে আকাশ বেরিয়ে পড়ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ড্রাইভারকে সব বলে দিয়ে যায় কিভাবে কি করতে হবে। আকাশ ফ্লাইটে উঠে সাথে সাথে ফোন অফ করে দেয়। একবারে মিটিং শেষ করে মোবাইল ওপেন করবে সে। আর অন্যদিকে মাহি টেনশনে পড়ে যায়। উনি বলেছিলেন 10টা বাজে টাকা পাঠিয়ে দিবেন, এখনো টাকাটা এলো না। আকাশের দেওয়া সময় পার হয়ে দুপুর হয়ে যায়। মাহির চোখে মুখে চিন্তার ছাপ আরও বেড়ে যায়। আকাশ ড্রাইভারকে যেখানে টাকাগুলো জমা করতে বলেছিল সেখানে সে জমা না করে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। আকাশের ফোন নাম্বারও নাই, কিভাবে কি করবে কিছুই মাথায় আসতেছে না। মাহি আকাশের বাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। বাসায় গিয়ে আকাশকে পায় না। আকাশ কোথায়, কাজের মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলে সেও নাকি জানে না। তারপর কাজের মহিলার কাছ থেকে নাম্বার নিয়ে আকাশকে ফোন দেয়। আকাশের ফোন সুইচ অফ আসতেছে বারবার। মাহির টেনশন আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি লোকটা আমার সাথে ছলনা করল? তার মনের তৃপ্তি মিটানোর জন্য আমাকে আটকে রেখে টাকার লোভ দেখিয়ে সে আমার দেহটাকে ভোগ করল? মাহি আকাশের খোঁজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তারপরেও আকাশের খোঁজ মিলে না। সে আর না পারতে মাটির উপরে বসে পড়ে আর কান্না করতে থাকে। চিৎকার করে, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার মাসুম ভাইটার? অনেক সময় ধরে এভাবে বসে কান্না করে। সে আর ভাবতে পারছে না, না আমাকে হার মানলে চলবে না। আমার কলিজার ভাইটাকে আমার বাঁচাতেই হবে। তারপর সে বসা থেকে উঠে ঠিক সেখানেই চলে যায় যেখানে আকাশের সাথে তার প্রথম দেখা হয়েছিল। আর আকাশকে একটা মেসেজ করে, আপনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে মনের মধ্যে অনেক স্বপ্ন বুনেছি যা আপনি এক মুহূর্তেই শেষ করে দিলেন। কি এমন দোষ ছিল আমার আর আমার মাসুম ভাইটার যে আপনি আমাদের সাথে এভাবে প্রতারণা করলেন?
টাকাটা যখন দেওয়ার ইচ্ছে ছিল না আপনার, তাহলে আগেই বলে দিতেন, আমি অন্য কোথা থেকে হলেও জোগাড় করে নিতাম। আপনার একটা মিথ্যে ভরসার কারণে আমার ভাইটাকে আমি আজ হারাতে বসেছি। আর আমার দেহের স্বাদ খালি আপনিই একা ভোগ করেছেন। অন্য কাউকে দেইনি, অন্য কোনো কাস্টমারের কাছে যাইনি, কারণ আপনাকে ভালোবাসি বলে। ভুল ছিলাম আমি, আর সেই ভুলটাই শুধরে নেব আজ। আমি আমার সত্যিত্ব আজ অন্য মানুষের কাছে বিলিয়ে দিব। আমার সত্যিত্ব ভোগ করার অধিকার সবার আছে, কারণ আমি পতিতা। পতিতারা কখনো একজনের পার্সোনাল প্রপার্টি হয় না। আমি ভুল ছিলাম, আর সেই ভুলটাকেই সংশোধন করতে যাচ্ছি। ভালো থাকবেন। অপরিচিতেই যে শুনছেন? মাহি হা বলেন। অপরিচিত এক রাতের জন্য কত নিবেন? মাহি ৫,০০০ টাকা। অপরিচিত ৫,০০০ টাকা না ৫০,০০০ টাকা দিব। আপনার মতো সুন্দরী মেয়েকে ৫০,০০০ টাকা দিলেও কম হবে। মাহি। অপরিচিত গাড়িতে উঠে বসুন। অপরদিকে আকাশ মোবাইল ওপেন করতেই ৫১টা মিস কল, সাথে একটা মেসেজ। আকাশ মেসেজটা পড়ে মনে হচ্ছে তার পায়ের নিচ থেকে মাটি গেছে। আকাশ না বলে চিৎকার করে উঠে। অপরদিকে মাহি আজ অপরিচিত একটা মানুষের কাছে তার সত্যিত্ব বিলিয়ে দিবে। অপরিচিত বাসায় আসার পর আপনি রুমে গিয়ে বসুন, আমার কিছু কাজ আছে, সেগুলা সেরে আসছি। মাহি খাটের এক কোণে অগুজিয়ে বসে আছে। মাহির চোখের সামনে বারবার আকাশের মুখখানাই ভেসে উঠছে। মাহির সত্যিত্ব আজ সে অন্য একটা ছেলের হাতে তুলে দিবে, এটা ভেবেই মাহির কান্না পাচ্ছে, তার চোখ যেন আর বাধা মানছে না। হঠাৎ তার ভাইয়ের কথা মনে পড়ে, না, আমার ভেঙ্গে পড়লে চলবে না, আমার ভাইকে আমার বাঁচাতেই হবে। আমার ভাইকে বাঁচানোর জন্য আমার যা করতে হয় করব। আমার ভাইকে বাঁচানোর জন্য যদি ভালোবাসা বিসর্জন দিতে হয় তাও দিব। অপরিচিত ইতিমধ্যেই রুমে ঢুকে কাশি দেয়। মাহি কাশির আওয়াজ শুনেই মাহির বুকটা ধূপ করে ওঠে, কারণ একটু পরেই তার শরীরে অন্য একটা মানুষ পাড়ি জমাবে এটা ভেবে। অপরিচিত খাটে এসে মাহির পাশে বসে। মাহি কি করবে সে কিছুই মাথায় আসতেছে না। মাহি আর কিছু ভাবতে পারতেছে না। অপরদিকে মাহির এমন মেসেজে দেখে আকাশের মনে হচ্ছে তার কলিজাতে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায়। আকাশ ধূপ করে ফ্লোরে বসে পড়ে। না মাহি, তুমি এটা করতে পারো না। তুমি শুধু আমার। তোমার শরীরের উপর শুধু আমার অধিকার আছে, আর কারো অধিকার নেই। প্লিজ মাহি, তুমি এটা করো না। আকাশ কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। অপরিচিত মাহির কাঁধ থেকে তার শাড়ির আঁচলটা নামিয়ে নেয়। মাহি প্লিজ, আপনি আমাকে ছেড়ে দিন। আমি আপনার সাথে কোনো কিছু করতে পারবো না। অপরিচিত, ছেড়ে দিব কেন? আর তোমাকে টাকা দিয়ে এনেছি, এমনিতে তো আনিনি, তাহলে কিছু করবে না কেন? মাহি প্লিজ ভাইয়া, ছেড়ে দিন। আমি অন্য একজনকে ভালোবাসি, আমি ওকে ঠকাতে পারবো না। অপরিচিতর মায়া লেগে যায়, কারণ সেও কখনো কোনো একজনকে ভালোবাসত। কোনো এক রাতে তার ভালোবাসার মানুষকে কিছু নরপিশাচরা মিলে ভক্ষণ করে রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখানের স্থানীয় কিছু লোক তাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। তার পরের দিন সকালে সাংবাদিকরা খবর পেয়ে হসপিটালে আসে। আর মেয়েটার ধর্ষণের খবরে পত্রিকায় সমস্ত জায়গায় দেখানো হয়। ফলে মেয়েটা সমাজে ধর্ষিতা নামে খেতাব পায়। সবাই মেয়েটাকে সম্পর্কে নানান রকমের কথা বলতে থাকে। কেউ বলে মেয়েটা ইচ্ছা করে এমন করেছে, কেউ বলে এটাই মেয়েটার পেশা। মেয়েটা এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে দুনিয়ার কোলাহল থেকে বিদায় নেওয়ার জন্য সুইসাইড করার রাস্তাকে বেছে নেয়। আর যাওয়ার আগে একটা চিঠি লিখে যায় অপরিচিতর জন্য,
যে তোমাকে দেওয়ার মতো আমার আর অবশিষ্ট কিছুই বাকি নেই। আমার যা কিছু ছিল সমস্ত কিছু ওই নরপিশাচরা ভোগ করে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে এই অবস্থায় মেনে নেবে, কিন্তু আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা সমাজের মানুষের কাছে কথা শুনুক। তাই বিদায় নিচ্ছি এই পৃথিবী থেকে। প্লিজ আমায় ক্ষমা করে দিও। ইতি অপরিচিতর ভালোবাসা। অপরিচিত মনে মনে ভাবে, আমি যদি জোর করে এই মেয়েটার সত্যিত্ব ভোগ করি, হয়তো সেও আমার ভালোবাসার মানুষটির মতো সুইসাইড স্টেপ বেছে নিবে। আচ্ছা, আমি আপনার সাথে কোনো কিছুই করব না। আপনি আমাকে সমস্ত কিছু খুলে বলেন। আপনি একজনকে ভালোবেসেও কেন এমন রাস্তায় পা বাড়ালেন? মাহি তারপর সমস্ত কিছু খুলে বলে। অপরিচিত মাহির কথা শুনে, আচ্ছা, আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আপনার ভাইয়ের চিকিৎসার টাকা দিব। আপনি আমার বোনের মতো। এবার আপনি শুয়ে একটু রেস্ট নিন। তারপর অপরিচিত রুম থেকে বেরিয়ে পড়ে। মাহি ভাবে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। অপরদিকে আকাশ সকাল 7টার ফ্লাইটে করে দেশে ফিরে আসে। এসেই হসপিটালে চলে যায়। আর হসপিটালে এসে সে রিসিপশনে টাকা জমা করতে চাইলে তারা বলে একটু আগে কোনো একজন লোক এসে টাকা জমা করে দিয়ে গেছে। আকাশ মাহি একদিনে এত টাকা জোগাড় কোথা থেকে করল? আকাশের ভয়টা আরও দ্বিগুণ হয়ে যায়। আকাশ রিসিপশন থেকে গিয়ে মাহির ভাইয়ের কেবিনে চলে যায়। গিয়ে মাহিকে পায় না। মাহির মা কেবিনে বসে আসে। আন্টি, মাহি কোথায়? মাহির মা এতক্ষণ এখানেই ছিল, এই মাত্র একটা লোকের সাথে নিচে গেছে। বাবা, তুমি কে? আকাশ আন্টি, আপনি আমাকে চিনবেন না। আচ্ছা আন্টি, পরে কথা হবে বলে দৌড়ে নিচে চলে আসে। তারপর যা দেখতে পায় তা দেখে আকাশের মাথা খারাপ হয়ে যায়, সাথে কান্নাও পায়। মাহি, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমার কি দোষ ছিল যে তুমি আমার সাথে এমনটা করলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ভুল বুঝে নিজের সতীত্বটা অন্যের কাছে বিলিয়ে দিল। কেন তুমি এমন করলে আমার সাথে? তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে। তুমি একটাবার আমাকে জিজ্ঞাসা করতে আমার কোনো ভুল ছিল কিনা। আকাশ জাস্ট আর ভাবতে পারছে না মাহি কেন ওর সাথে এমনটা করল। আকাশও গাড়ি স্টার্ট দিয়ে ওদের পিছু নেয়। হঠাৎ গাড়ি একটা বাংলোর সামনে দাঁড়ায়। তারপর মাহি আর অপরিচিত লোকটা গাড়ি থেকে নেমে বাংলোতে ঢুকে পড়ে। আকাশ বুঝতে পারে যে তার ভালোবাসার মানুষটা এখন অন্যের ভোগ মিটাতে ব্যস্ত। আকাশ গাড়ি জোরে ড্রাইভ করে ওখান থেকে চলে আসে আর তারপর একটা দোকানের সামনে দাঁড়ায়। আর দোকান থেকে 2 বোতল মদ নেয়। তারপর বাসায় এসে সবগুলো মদ সে একাই খায়। হঠাৎ মাহির সেই মায়াবী চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে। সে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাহির খোঁজ করার জন্য। তারপর সে মাহির খোঁজ করতে করতে একসময় মাহিকে গিয়ে হসপিটালে পায়। মাহি, এই মাহি। মাহি আকাশকে দেখতে পেয়ে চমকে ওঠে। আকাশ, মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। আকাশের শরীর থেকে মদের গন্ধ বের হচ্ছে। মাহিছি, আপনার মতো বদলোকের সাথে আমার কোনো কথা নাই। আর তার উপরে নেশাও করেছেন। আকাশ মাহির হাত ধরে। তোমার না থাকতে পারে, তবে তোমার সাথে আমার অনেক কথা আছে। মাহি, না, আমি যাব না। একবার বললাম কানে যায়নি আপনার? আকাশ, না, তোমাকে আমার সাথে যেতেই হবে বলে মাহির হাত ধরে জোড়াজড়ি করে। মাহির রাগ একসময় চরম পর্যায়ে পৌঁছে যায়, সে আকাশকে থাপ্পড় মেরে দেয়। আকাশ, তুমি আমাকে মারতে পারলা? মাহি, মারব না তো কি করব? আপনি আমার কে হন, বন্ধু না বয়ফ্রেন্ড, যে আমার হাত ধরে টানাটানি করছেন? না, আমি তোমার কেউ না বলে ওখান থেকে মাথা নিচু করে চলে আসে।
তারপর গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করতে থাকে। হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খায়। হঠাৎ আকাশের মনে হচ্ছে তার মাথা থেকে যেন পানির মতো কিছু গড়িয়ে পড়ছে, তার সে পর মাথায় হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। তারপর আকাশের আর কিছুই মনে নেই। অন্যদিকে আজ মাহির ভাইয়ের অপারেশনের ডেট। অপারেশন করানো হয়েছে, আলহামদুলিল্লাহ, সে এখন ভালো আছে। মাহি একদিকে অনেক খুশি যে তার ভাইয়ের জীবন সে রক্ষা করতে পেরেছে। অন্যদিকে আকাশের গায়ে সে হাত তুলেছে এটা ভাবতেই তার কেমন যেন খারাপ লাগতে শুরু করেছে। যদিও সে আকাশকে ঘৃণা করে, তারপরেও কেন জানি আকাশের কথা খুব মনে পড়ছে। মাহি আজকে অনেক খুশি যে তার ভাইয়ের জীবন সে রক্ষা করতে পেরেছে। অন্যদিকে আকাশের গায়ে সে হাত তুলেছে এটা ভাবতেই কেমন যেন খারাপ লাগা কাজ করছে তার মধ্যে। যদিও সে আকাশকে ঘৃণা করে, তারপরেও কেন জানি আকাশের কথা খুব মনে পড়ছে। আজ 6 দিন মাহির সাথে আকাশের কোনো যোগাযোগ নেই। আজ 6 দিন পর রোহানকে রিলিজ দিবে। মাহি ডাক্তারের সাথে শেষ কথা বলে রোহানকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে যাবে। ডাক্তারের সাথে কথা বলে মাহি রোহানের কেবিনের দিকে যাবে। তখন মনে হচ্ছে কেউ তাকে পিছন থেকে ডাকেছে। পিছনে ফিরে দেখে একটা লোক তার দিকে দৌড়ে আসছে। লোকটা যখন সামনে আসে তখন মাহি ক্লিয়ার হয় এটা আকাশের ড্রাইভার। ড্রাইভার, প্লিজ আপনি তাড়াতাড়ি আমার সাথে চলেন। আকাশ স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার ফলে মাথায় প্রচুর আঘাত পেয়েছে। ডাক্তার জবাব দিয়েছে তাদের হাতে আর কিছুই নেই, সবকিছু আল্লাহর হাতে। স্যার মৃত্যুর সাথে লড়াই করছে, প্লিজ আপনি আমার সাথে চলেন। মাহি, উনি আমার কে হয় যে আমি আপনার স্যারকে দেখতে যাব? কেউ না। আর উনার কারণে আমার ছোট ভাইটাকে আমি হারাতে বসেছিলাম। ওই মানুষটাকে আমি ঘৃণা করি। ড্রাইভার, আপনি বিশ্বাস করেন স্যারের কোনো দোষ ছিল না ওই দিন? স্যার আমাকে টাকাগুলো দিয়েছিল হসপিটালে জমা করার জন্য। টাকাগুলো দিয়ে স্যার দেশের বাহিরে চলে যায় মিটিং করার জন্য। আর আমি টাকাগুলো নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হই, কিন্তু মাঝপথে কিছু লোক আমার কাছে লিফট চায়। তারা বলে তারাও নাকি ওই হসপিটালে যাবে। তাই আমি আর মানা করিনি। আমি যেহেতু একই হসপিটালে যাব তাই ওদের ওর সাথে করে নিয়ে নেই। কিন্তু ওরা আমাকে মিথ্যে বলেছিল। ওরা ছিনতাইকারী ছিল। মাঝপথে ওরা আমাকে ছুরি ধরে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, ভয় আর স্যারকে ফোন দেইনি। স্যার যদি মনে করেন যে আমি টাকাগুলো নিয়ে আত্মসাৎ করে নিয়েছি, তাই আমি স্যারের গাড়ি স্যারের বাসার সামনে রেখে ওখান থেকে চলে আসি। আর মনে মনে ভেবে ফেলি যে আমি আর স্যারের গাড়ি চালাবো না। আমি ওখান থেকে চলে আসার পর অন্য কাজের সন্ধানে বেরিয়ে পড়ি। হঠাৎ দেখি রাস্তার মাঝে কিছু লোক জড়ো হয়ে আছে। আমি সামনে এগিয়ে দেখি একটা লোক মাটিতে পড়ে আছে। আমি আরেকটু এগোতেই স্যারকে দেখতে পেলাম। তখন আমি একটা সিএনজি রিজার্ভ করে স্যারকে হসপিটালে নিয়ে আসি। তারপর আজ 6 দিন স্যারের কোনো জ্ঞান ফিরেনি। মাঝে একবার একটু করে জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরার পর স্যার মাহি বলে চিৎকার করে উঠে, তারপর আবার জ্ঞান হারিয়ে ফেলে। মাহি ড্রাইভারের এমন কথা শুনে মনে হচ্ছে তার মাথায় আকাশ ভেঙে পড়ছে। মাহি চিৎকার করে কান্না করে উঠে, আমার জন্য আজ মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। মানুষটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। মাহি তারপর তার মাকে বলে রোহানকে যেন সিএনজি করে বাসায় নিয়ে যায়, আর মাহির কাজ আছে বলে ড্রাইভারকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহি হসপিটালে আসার পর আকাশের কেবিনের সামনে কিছু মানুষকে দেখতে পায়। মাহি বুঝতে পারে যে এরা আকাশের প্যারেন্টস। আকাশের মা মাহিকে দেখে বুঝতে পারে যে এটাই সেই মেয়ে যে আকাশ জ্ঞান ফিরার পরে ওর নাম ধরেই ডেকেছে। মাহি আকাশের কেবিনের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে কান্না করে দেয়।
আকাশের মা মাহিকে ধরে, মা কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া কর। জানিস মা, আমার ছেলেটা না অনেকটা পাগল টাইপের, ছোটকাল থেকে কোনো মেয়ের সাথে মিশত না। কত মেয়ে আমার ছেলেকে প্রেমের অফার দিয়েছে, আমার পাগল ছেলেটা রাজি হতো না। মানুষ মা বাবার থেকে কথাগুলো লুকিয়ে রাখে, উল্টো আমার ছেলে আরও আমাকে এসে বলতো, মা আজকে আমাকে একটা মেয়ে প্রেমের অফার করেছিল, তুই কি বলেছিস? আমি বলেছি আমি পারবো না। কেন মানা করে দিলই কেন? সে আমাকে বলতো সে নাকি বিয়ের পর তার বউও সাথেই প্রেম করবে, বিয়ের আগে কারো সাথে প্রেম করবে না। আমার এমন সহজ সরল ছেলেটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মাহি মাহি মা, সব আমার জন্য হয়েছে। ওই দিন আমি উনার সাথে ওমন ব্যবহার না করলে আজ আর উনার এই অবস্থা হতো না। আকাশের মা, মা তোদের মাঝে কি হয়েছে আমি জানি না, আর তোর কোনো দোষ নেই, আল্লাহ তায়ালার হুকুম এমনটাই ছিল। দেখবি সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে ডাক্তার এসে বলে, রোগীর কন্ডিশন আগের চেয়ে খারাপ হতে চলেছে, রোগীকে হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। আপনারা শেষবারের মতো গিয়ে রোগীকে একবার দেখে আসুন। কেবিনে ঢোকার পর আকাশের মুখে মাস্ক লাগানো। মাহি আকাশকে এই অবস্থায় দেখে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নার্স, প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন। মাহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা বাজে। মাহি সাথে সাথে কেবিন থেকে বেরিয়ে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে পড়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগল, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিয়ে দরবারে 2টি হাত তুলে ধরেছি। তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দাও। তোমার কাছে কোনো দিন কোনো কিছু চাইনি, আজ আমার ভালোবাসার মানুষের প্রাণ ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তোমার যদি প্রাণ নিতেই হয় তুমি আমার প্রাণ নাও, তারপরেও তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দাও। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার আকাশকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গোনাহগার বান্দির দোয়া কবুল করেছ। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজেই ঘুমিয়ে গেল। ভোরের আলো পড়তেই মাহির ঘুম ভেঙে যায়। মাহি দৌড়ে যায় আকাশের বেডে। মাহি গিয়ে দেখে আকাশের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল আকাশ আর ফিরবে না। কথাটা বলেই ডাক্তার চলে গেল। মাহি চিল্লায় কাঁদছে, না, আমার আকাশ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আকাশের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগল, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচব না। তোমার বুকই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। মাহি আকাশের পা জড়িয়ে ধরে কাঁদছে। মাহির যেন বিশ্বাসই হচ্ছে না যে আকাশ আর বেঁচে নেই। আকাশের মৃতদেহ মাহির চোখের সামনে পড়ে আছে। একটু পর কিছু লোক এসে মাহিকে ধরে এক জায়গায় বসালো। আর আকাশের লাশ সবাই ধরাধরি করে গাড়িতে উঠিয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে আসলো। আকাশকে গ্রামের মাটিতেই কবর দেওয়া হবে। আকাশকে গোছল করানো হলো। তারপর সবাইকে শেষ একবার দেখানোর পর আকাশের মুখ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আকাশের মা বাবা ছোট বোন সবাই কান্নাকাটি করছে। আকাশকে সবাই ধরাধরি করে খাটিয়ায় উঠিয়ে কাঁধে নিল। তারপর সবাই আকাশকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। মাহি আকাশের খাটিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। মাহির চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। সবাই আকাশকে নিয়ে হাওয়ার সাথে মিশে যাচ্ছে। এক সময় সে আর আকাশের খাটিয়াকে দেখতে পাচ্ছে না। মাহি তখন আকাশ বলে জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথে মাহির ঘুম ভেঙে যায়। মাহি ঘুম চোখে দৌড়ে আকাশের কেবিনের দিকে যায়। কেবিনে ঢুকে দেখে আকাশ ঠিক আছে।
আকাশের মুখে মাস্ক লাগানো, সব কিছুই ঠিক আছে। মাহি আকাশকে জড়িয়ে ধরে অস্ফুটভাবে কান্না করে দেয়। পাঠকরা কি ভাবছেন আকাশকে মেরে ফেলব? আকাশের মা একটু বাহিরে গিয়েছিল। আকাশের মা কেবিনে ঢোকার পর সে দেখতে পায় মাহি আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে। আকাশের মা কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর ভালোবাসা আল্লাহ তোর বুকে ফিরিয়ে দিবে। এর মধ্যেই ডাক্তার রুমে ঢুকে, আপনারা একটু বাহিরে গিয়ে বসুন, রোগীর চেকআপ করতে হবে। তারপর মাহি আর আকাশের মা কেবিনের বাহিরে অপেক্ষা করছে ডাক্তার কখন বের হবে। একটু পর ডাক্তার বেরিয়ে আসে। আকাশের মা এগিয়ে যায় কথা বলার জন্য। ডাক্তার, দেখুন রোগীর কন্ডিশন এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। রোগীর হাতে আর মাত্র 12 ঘন্টা সময় আছে। এর আগে যদি রোগীর জ্ঞান না ফিরে তাহলে হয়তো উনাকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার চলে যায়। মাহি ডাক্তারের এমন কথা শুনে মাহি আকাশের মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশের মা, আরে পাগলি মেয়ে, কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা এতটা পাষাণ না যে আমাদের সবাইকে কষ্ট দিয়ে সে চলে যাবে। আর মায়ের মন কখনো মিথ্যে বলে না। দেখবি আমার আকাশ ঠিক আমার বুকে ফিরে আসবে। 8 ঘন্টা চলে গেছে, এখনো আকাশের জ্ঞান ফিরেনি। সবার মুখে চিন্তার ছাপ। 10 ঘন্টা চলছে, হঠাৎ আকাশ নড়ে ওঠে। মাহি মা, আকাশের জ্ঞান ফিরেছে। তারপর মাহি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার আসার পর আকাশের সবকিছু চেক করে। আল্লাহর রহমতে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। আকাশের জ্ঞান ফিরেছে, প্রায় অনেকটা সময় হয়েছে, আকাশ এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। মাহি আজ 2 দিন বাসায় যায় না। আকাশের জ্ঞান ফিরার পর সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটালে আসে। হসপিটালে আসার পর মাহিমা, আকাশ এখন কেমন আছে? আকাশের মা, এই তো মা, ভালো আছে। মাহিমা, তোমার হাতে প্লেট কেন? আকাশের মা, আকাশকে খাওয়ানোর জন্য প্লেট নিয়েছিলাম। মাহিমা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি আকাশকে। তারপর মাহি আকাশের মার হাত থেকে প্লেটটা নিয়ে খাবার বেড়ে আকাশের সামনে যায়। মাহি, হা করো। আকাশ চুপ করে আছে। মাহি, আমি কিছু বলছি। আকাশ, আমি আপনার হাতে খাবো কেন? মা কোথায়? মাকে গিয়ে পাঠিয়ে দিন, আমি আপনার হাতে খাবো না। মাহি, তুমি আমার হাতেই খাবে বলে আকাশের মুখের সামনে প্লেটটা নিয়ে খাবারের নলা ধরে। আকাশ খাবারের প্লেট সহ খাবারগুলো ছুঁড়ে মারে। আপনি কে? হা, আমার বউ না, গার্লফ্রেন্ড, যে আমাকে জোর করে খাওয়াইতে আসছেন। দূর হয়ে যান চোখের সামনে থেকে। মাহি কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে পড়ে। আকাশ মাহিকে ঘৃণা করে, কারণ মাহি তাকে ধোঁকা দিয়েছে। তার চেহারাও আকাশ দেখতে চায় না, কারণ সে অন্য পুরুষের কাছে তার সত্যিত্ব বিলিয়ে দিয়ে আসছে, যেটা ভোগ করার শুধু আকাশের অধিকার ছিল। এভাবে হসপিটালে আরও 3 দিন থাকে। আকাশ মাহির সাথে অনেক খারাপ ব্যবহার করে। আকাশ মাহিকে দুচোখেও দেখতে পারে না। এত কথা শোনার পরেও মাহির আকাশের প্রতি কেয়ার একটুও কমে নাই। আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। মাহি আকাশদের সাথে ওদের বাড়িতে যায়। সারাদিন আকাশের সেবা করেই মাহি দিন কাটিয়ে দেয়। মাহি শুধু রাতটাই তার মা ভাইকে সময় দেয়। আবার সকাল হলে আকাশের বাসায় চলে আসে। আর মাহি আগে সকালবেলাতে যেই জবটা করত সেটাও ছেড়ে দেয় আকাশের জন্য। জবটা করলে যে সে আকাশের দেখাশোনা ঠিক মতো করতে পারবে না, এ কারণে। এভাবে প্রায় 21 দিন পার হয়ে যায়। আকাশ এখন অনেকটাই সুস্থ, সে এখন একা একা চলাফেরা করতে পারে। মাহি সারাদিন আকাশের বাসায় কাটিয়ে রাতে বাসায় চলে যায়। আবার সকালবেলা ভোরে উঠে নাস্তা করে আকাশের বাসায় চলে আসে।
আকাশের বাসায় আসার পর সে সোজা আকাশের রুমে যায়। আকাশ রুমে ঢোকার পর দেখে আকাশ ঘুমিয়ে আছে। মাহি কত মায়াবী লাগছে আকাশের চেহারাটা। মাহি গিয়ে আকাশের খাটের একপাশ করে বসে। মাহির খুব ইচ্ছে করছে আকাশের কপালে একটা চুমু এঁকে দিতে। সে আর কোনো দিকে না তাকিয়ে আকাশের ঠোঁটে আলতো করে একটা চুমু দেয়। আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ সাথে সাথে মাহিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এই চরিত্রহীন মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে চুমু দেওয়ার? তোকে এই অধিকার কে দিয়েছে? যখন অন্যের সাথে রাত কাটিয়েছিলি তখন মনে ছিল না তোর আমার কথা? এখন কেন ভালোবাসা দেখাইতে আসছিস? মাহিপ্লজি, আপনি একবার শুনুন আমার কথা। আকাশ চুপ। তোর মতো চরিত্রহীন মেয়ের কোনো কথাই আমি শুনতে চাই না। বের হয়ে যা তুই আমার বাসা থেকে। যার সাথে রাত কাটিয়েছিলি ওর বাসায় যা। বিশ্বাসঘাতক। মাহি, আচ্ছা আমি চলে যাচ্ছি। তবে একটা সময় আসবে আপনি আপনার ভুল বুঝতে পারবেন। কিন্তু তখন আপনি আমায় হাজারো খুঁজলেও আর পাবেন না। আকাশ, এমন দুরদিন কখনোই না আসুক যে তোর মতো চরিত্রহীন মেয়েকে আমার খুঁজতে হবে। মাহি কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ে। সে কোথায় যাবে তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তবে মাহি এইটুকু জানে যে সে কোনো এক দূর দেশে হারিয়ে যাবে, যেখানে আকাশ নামের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। এই চরিত্রহীন মেয়ে, তোর সাহস কি করে হয় আমাকে চুমু দেওয়ার? তোকে এই অধিকার কে দিয়েছে? যখন অন্যের সাথে রাত কাটিয়েছিলি তখন মনে ছিল না তোর আমার কথা? এখন কেন ভালোবাসা দেখাইতে আসছিস? মাহিপ্লজি, আপনি একবার শুনুন আমার কথা। আকাশ চুপ। তোর মতো চরিত্রহীন মেয়ের কোনো কথাই আমি শুনতে চাই না। বের হয়ে যা তুই আমার বাসা থেকে। যার সাথে রাত কাটিয়েছিলি ওর বাসায় যা। বিশ্বাসঘাতক। মাহি, আচ্ছা আমি চলে যাচ্ছি। তবে একটা সময় আসবে আপনি আপনার ভুল বুঝতে পারবেন। কিন্তু তখন আপনি আমায় হাজারো খুঁজলেও আর পাবেন না। আকাশ, এমন দুরদিন কখনোই না আসুক যে তোর মতো চরিত্রহীন মেয়েকে আমার খুঁজতে হবে। মাহি কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ে। সে কোথায় যাবে তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তবে মাহি এইটুকু জানে যে সে কোনো এক দূর দেশে হারিয়ে যাবে, যেখানে আকাশ নামের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। আজ 2 দিন মাহি আর আকাশের বাসায় আসে না। আকাশের কেমন যেন ঘরটা শূন্য শূন্য মনে হচ্ছে। মাহির কথা খুব মনে পড়েছে আকাশের। মাহি এই বাড়িতে যতদিন ছিল ততদিন ঘরটা পরিপূর্ণ ছিল, যদিও আকাশের মা বাবা সবাই আছে বাসায়, তারপরেও আকাশের সেটা চোখে পড়ছে না। ঘরটা কেমন যেন অপরিপূর্ণ লাগছে আকাশের কাছে। মাহির স্মৃতিগুলো বারবার আকাশের চোখের সামনে ভেসে উঠছে। ঘরের সমস্ত জিনিস, এমনকি দেওয়ালগুলো পর্যন্ত আকাশকে মাহির স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। এই দেওয়ালের পাশে মাহি দাঁড়িয়েছিল। আকাশের মনের কোনো এক কোনো এখনো মাহির জন্য ভালোবাসা লুকিয়ে আছে। না, আর ভালো লাগছে না, একটু বাহিরে যাওয়া দরকার। অনেক দিন হয় 4 দেওয়ালের মাঝে নিজেকে বন্দী করে রেখেছি, আর একটু বাহিরে গেলে হয়তো মনটা ভালো হবে, মাহিকে হয়তো ভুলে থাকতে পারব। ওর কথাগুলো আর মনে পড়বে না। তারপর আকাশ ঘর থেকে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে কোনো এক টঙের দোকানে গিয়ে, মামা একটা সিগারেট দিন তো। দোকানদার, এই নিন মামা আপনার বিড়ি। আকাশ টঙের দোকানে বসে বিড়ি খাচ্ছে। তখন হঠাৎ জ্যামে আটকে পড়েছে এমন একটা গাড়ির দিকে নজর পড়ে। গাড়িটা তার পরিচিত মনে হচ্ছে এবং গাড়ির মধ্যে থাকা লোকটাকেও আকাশের পরিচিত মনে হচ্ছে। একটু ভালো করে ভেবে দেখে, হ্যাঁ, এটা তো ওই লোকটা যার সাথে মাহিকে দেখেছিলাম। আর লোকটার পাশে ওই মেয়েটাকে। লোকটার পাশে তো মাহির থাকার কথা ছিল,
কারণ আমার পরে তো মাহিকে এই লোকটাই কন্ট্যাক্ট করেছে। ধুর, যা হবে হোক, তাতে আমার কি? লোকটা কাকে সাথে নিয়ে ঘুরবে এটা ওর ব্যাপার। আর লোকটার সাথে একটু কথা বলা দরকার। কারণ মাহিকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওর ভাইয়ের অপারেশনের টাকা দিব। আমার দেওয়া টাকাগুলো যখন এই লোকটা দিয়ে দিয়েছে, তাহলে উনাকে আমার টাকাগুলো ফেরত দেওয়া উচিত, না হয় আমি মাহিকে দেওয়া কথার বরখেলাপ করব। আকাশ বিড়ি ফেলে দিয়ে লোকটার গাড়ির দিকে এগোতে থাকে। আকাশ গাড়ির সামনে যেতে যেতে জ্যাম ছুটে যায়। আর লোলটা গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আকাশও তাড়াতাড়ি করে তার গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দেয়। আর লোকটার গাড়ির পিছু নেয়। গাড়িটা একটা বাংলোর সামনে দাঁড়ায়। যদিও বাংলোটা আকাশের পরিচিত। আকাশ আগেও এই বাংলোর সামনে এসেছে। আকাশের ভালোবাসার মানুষটা এই বাংলোর ভিতরে তার সত্যিত্ব এই অপরিচিত লোকটার কাছে বিলিয়ে দিয়েছে। রাগ হচ্ছে আকাশের লোকটার উপর। তারপরেও রাগকে দমিয়ে রেখে বাংলোর মধ্যে ঢুকে দরজার বেল একবার পড়তেই একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। আর মেয়েটা হচ্ছে ওই মেয়েটা যাকে আকাশ গাড়ির মধ্যে দেখছিল, অপরিচিত লোকটার সাথে। আকাশ আসলে আমি এই বাসায় যিনি থাকেন, উনার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটা আচ্ছা, আপনি একটু বসুন। নিলয় একটু ওয়াশরুমে গেছে, ফ্রেশ হয়ে আসতেছে। নিলয় অপরিচিতির নাম। একটু পর নিলয় আসে। জান, তুমি উপরে যাও, আমি আসতেছি একটু কথা বলে। তারপর দুজন সালাম মতো বিনিময় করে। আকাশ আসলে আমি আকাশ। নিলয় নামটা শোনার সাথে সাথে চিনে ফেলে এটা কোনো আকাশ। কারণ মাহি আকাশের কথা নিলয়কে আগে বলেছে। আকাশ আসলে আপনি মাহিকে বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। আমি আপনাকে সেই টাকাগুলো ফেরত দিতে চাই। কারণ আমি মাহিকে বলেছিলাম যে ওর ভাইয়ের অপারেশনের সমস্ত খরচ আমি বহন করব। কিন্তু কিছু কারণে টাকাগুলো আর দেওয়া হয়নি। নিলয়, হ্যাঁ, আমি আপনার সমস্ত কথা শুনলাম, কিন্তু টাকাগুলো আমি নিতে পারব না। আকাশ, কিন্তু কেন? নিলয়, কারণ মাহি আমার বোনের মতো। আমি আমার বোনকে সাহায্য করেছি। ভাই বোনকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। এখানে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আকাশ, আপনার বোন বলতে? মাহি তো প্রস্টিটিউট। মাহিকে তো আপনি টাকা দিয়ে ঠিক করে এনেছিলেন, তাহলে আপনার বোন হলো কিভাবে? নিলয়, হ্যাঁ, ঠিক করে এনেছিলাম। তবে সে আমার সাথে কোনো কিছুই করেনি। সে আমাকে ভাই ডেকে অনুরোধ করেছিল আমি যাতে তার সাথে কিছু না করি। আমিও তাকে বোন বলে ডকেছিলাম। তার সাথে কিছুই করিনি আমি। সে আমাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। আরও এটাও বলে সে নাকি একটা মানুষকে ভালোবাসে, সে ওই মানুষটাকে ঠকাতে পারবে না। তবে সেই ভালোবাসার মানুষটা যে আপনি সেটা আমি সিউর। আকাশনিলয়ের মুখ থেকে এমন কথা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মনে হচ্ছে। আল্লাহ, কি করলাম আমি এটা? নির্দোষ একটা মেয়েকে শাস্তি দিলাম আমি। আমার মতো খারাপ লোক দুনিয়াতে একটাও নাই। আকাশ নিলয়ের হাত ধরে কান্না করে দেয়। ভাইয়া, প্লিজ, মাহি কোথায় একটু বলেন না। আমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আমি মাহিকে নিজের করে নিব। নিলয়, এখন কেঁদে আর কি হবে? জিনিস থাকতে জিনিসের কদর করতে হয়, না হয় জিনিসের মান কমে যায়। যেমন দেখেন, ওই যে একটু আগে একটা মেয়েকে দেখলেন, ও আমার ওয়াইফ। আমরা 2 দিন আগে বিয়ে করেছি। ও আমাকে অনেক আগে থেকে ভালোবাসত, সেটা আমি জানতাম না। জানলে হয়তো আমি আমার জীবন ওভাবে নষ্ট করতাম না। এখন আমরা অনেক সুখে আছি। আর একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা ছলনাময়ী হয় না, কিছু মেয়ে সত্যিকারত্বে ভালোবাসে।
মাহি আপনাকে সত্যিকারত্বে ভালোবেসেছিল, আপনি তা ছলনা মনে করে তাকে তাড়িয়ে দিয়েছেন। না হলে মাহিকে আপনার আজ হারাতে হতো না। আকাশ ভাইয়া প্লিজ ভাইয়া একটু বলেন না মাহি কোথায়? প্লিজ ভাইয়া প্লিজ। নিলয় মাহি কোথায় তা আমি জানি না, তবে সে যাওয়ার আগে একবার আমার কাছে আসছিল আর বলে গেছে সে এই মিথ্যেবাদী শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। অন্যদিকে মাহি সে তার মা আর ছোট ভাইকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে সে একটা ছোট খাটো স্কুলে জব করে কোনোভাবে দিন কাটিয়ে দেয়। আজ প্রায় 6 মাস আকাশ মাহিকে সমস্ত অলি গলিতে খোঁজ করে কিন্তু কোথাও পায় না। আকাশ পুরা পাগলের মতো হয়ে গিয়েছে। এখন সে সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। আকাশ ভাইয়া প্লিজ ভাইয়া একটু বলেন না মাহি কোথায়? প্লিজ ভাইয়া প্লিজ। নিলয় মাহি কোথায় তা আমি জানি না, তবে সে যাওয়ার আগে একবার আমার কাছে আসছিল আর বলে গেছে সে এই মিথ্যেবাদী শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। অন্যদিকে মাহি সে তার মা আর ছোট ভাইকে নিয়ে নিজের গ্রামের বাড়ি ফরিদপুর চলে যায়। গ্রামের বাড়িতে সে একটা ছোট খাটো স্কুলে জব করে কোনোভাবে দিন কাটিয়ে দেয়। আজ প্রায় 6 মাস আকাশ মাহিকে সমস্ত অলি গলিতে খোঁজ করে কিন্তু কোথাও পায় না। আকাশ পুরা পাগলের মতো হয়ে গিয়েছে। এখন সে সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। ঘর থেকে বের হয় না, সারাদিন 4 দেওয়ালের মাঝেই বন্দি হয়ে থাকে। আকাশের মা বাবা আর কতদিন এভাবে কষ্ট পাবি বলতো? তোর কষ্টে যে আমাদের কষ্ট হয় এটা কি তুই বুঝিস না? এভাবে নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে কেন কষ্ট দিচ্ছিস? তুই যার জন্য কষ্ট পাচ্ছিস হয়তো সে অন্য কাউকে ভালোবাসে। আকাশ না মা, এটা হতে পারে না। মাহি শুধু আমাকেই ভালোবাসে, সে অন্য কারোর হতে পারে না, সে শুধু আমার। আকাশের মা আচ্ছা বাবা বুঝলাম মাহি শুধু তোর, কিন্তু নিজেকে এভাবে ঘরের মধ্যে আর কত বন্দি করে রাখবি? প্লিজ এভাবে আর নিজেকে কষ্ট দিস না। তোর অফিস থেকে চিঠি পাঠিয়েছে, তোকে জয়েন করতে বলেছে। প্লিজ আর না করিস না। এবার একটু আমাদের কথা ভেবে হলেও 4 দেওয়ালের ভিতর থেকে নিজেকে মুক্ত কর। আকাশ আচ্ছা মা ঠিক আছে, আমি কাল থেকে অফিসে জয়েন করব। আকাশের মা বাবা চেহারার একই অবস্থা করে রেখেছিস, তোকে দেখে পুরা পাগলের মতো লাগছে। চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গিয়েছে, যা গিয়ে কেটে আয়। আকাশ আচ্ছা মা ঠিক আছে। আকাশ ঘর থেকে বের হয়। আজ অনেক দিন পর সে সূর্যের আলো দেখেছে। তারপর আকাশ সেলুনের দোকানে যায়, ফ্রেশ হয়ে আবার ঘরে ফিরে আসে। এভাবেই তার দিনটা কেটে যায়। পরের দিন রেডি হয়ে অফিসে যায়। আজ অনেক দিন পর আকাশ অফিসে যাবে, তাই সবাই তার জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে স্বাগতম করার জন্য। আকাশের অনুপস্থিতিতে নতুন কিছু স্টাফ নেওয়া হয়েছে। তাদের মধ্যে একটা মেয়ে আছে অধরা, সেও হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে আকাশ অফিসে পৌঁছানোর পর এমডি স্যার তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম করে। তারপর অফিসের স্টাফরাও একে একে তাকে স্বাগতম করে। অধরাও আকাশকে দেখে আকাশের দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি কিউট চেহারা, চুলগুলো স্পাইক করা, ফিগারটা ইচ্ছে করছে যে গিয়ে ঝাপটে ধরি। আকাশেই যে মিস হা হয়ে তাকিয়ে থাকবেন খালি, নাকি ফুলের তোড়াটা দিবেন? অধরা শরম পেয়ে যায়, না স্যার দিব। আকাশ তাহলে দিন। অধরা ফুলের তোড়াটা আকাশকে দেয়। আকাশ তারপর তার কেবিনের দিকে চলে যায়। অধরার বান্ধবী সাইমা, কিরে এভাবে স্যারের দিকে তাকিয়েছিলি কেন? মনের মধ্যে লাড্ডু ফুটেছে বুঝতে পেরেছি। অধরা চুপ করে আছে। বান্ধবী থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি।
তবে অধরা তোর সাথে কিন্তু স্যারকে হেব্বি মানাবে রে। অধরা একটা মুচকি হাসি দিয়ে কাজ করতে চলে যায়। আকাশের কাজে মন বসছে না, বারবার মাহির সেই মায়াবী মুখটা আকাশের চোখের সামনে ভেসে উঠছে। একটু পর অধরা আকাশের কেবিনে ঢুকে। স্যার, কোনো উত্তর নাই। আকাশ কোনো এক চিন্তার রাজ্যে হারিয়ে গেছে। অধরা স্যার বলে জোরে চিৎকার করে উঠে। আকাশ ভয় পেয়ে যায়, আর সাথে রাগও উঠে যায়। এই মেয়ে এত জোরে চিৎকার করলে কেন? আমি কি বয়রা নাকি? আর তুমি কার অনুমতি নিয়ে রুমে ঢুকেছ? তোমার সাহস কি করে হয় অনুমতি ছাড়া রুমে ঢুকার? অধরা স্যার, আমি তো। আকাশ চুপ, ফাজিল মেয়ে, থাপ্পড় মেরে গালের সব দাঁত ফালাই দিব, একদম কোনো কথা বলবা না। অধরাভ্যা ভ্যা করে কান্না করে দেয়। আকাশেই মেয়ে, এভাবে কান্না করছো কেন? অধরা আপনি থাপ্পড় দিয়ে গালের সবগুলা দাঁত ফালাই দিবেন, আমার দাঁত পড়ে গেলে আমি আর খেতে পারব না, সেজন্য কান্না করতেছি। আবার ভ্যা ভ্যা। আকাশাল্লাহ আমাকে বাঁচাও, এটা কার পাল্লায় পড়লাম আমি? এই মেয়ে, আমি তোমাকে থাপ্পড় দিছি এখনো? অধরা দেন নাই, তবে দিবেন বলছেন তো? আল্লাহ, আমার কি হবে, আমি খাবো কিভাবে? আকাশ প্লিজ চুপ করো এইবার। আমার বিরাট বড় ভুল হইছে কেন যে তোমাকে ওই কথা বলতে গেলাম। অধরা এখনো কান্না করতেছে। আকাশ পায় পড়ি তোমার, চুপ করো এইবার। অধরা চুপ করব এক সত্যে, আপনি কখনো আর আমাকে বকা দিতে পারবেন না? আকাশ আচ্ছা ঠিক আছে, যাও, বকা দিব না। এবার বলো তুমি আমার কেবিনে কেন আসছো? আর আমার পিয়ে কোথায়? এমডি স্যার আপনাকে কেবিনে যেতে বলেছে। আর আমি আপনার নতুন পিয়ে। আকাশাল্লাহ, এই মেয়ে তো বকবক করতে করতে আমার মাথা শেষ করবে। তুমি আমার নতুন পিয়ে মানি আগের জন কোথায়? অধরাউনি চাকরি ছেড়ে চলে গেছেন। আকাশও আচ্ছা। তারপর আকাশ এমডি স্যারের রুমে চলে যায়। আর যাওয়ার আগে অধরাকে বলে যায় তার কেবিনে গিয়ে কাজ করতে। অধরা আমার পাগলটা, স্যার আপনি যখন রাগ করেন তখন আপনাকে না অনেক কিউট লাগে, আর ইচ্ছে করে আপনার সেই গোলাপি ঠোঁটগুলোতে একটা কিস করি। এমডি স্যার, আকাশ কেমন আছো? আকাশেই তো স্যার ভালো, আপনি? এমডি স্যার, হুম ভালো। তোমাকে যেই জন্য ডাকা, সেটা হচ্ছে আগামীকাল ফরিদপুরে আমাদের কোম্পানির একটা মিটিং আছে, সেটাতে তোমাকে যেতে হবে। আকাশ আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আকাশ এমডি স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে আসে। এসে দেখে অধরা এখনো বসে আছে, আর আকাশের একটা প্লাজিল মিলানো আছে, সেটা নিয়ে ছোট বাচ্চাদের মতো খেলা করতেছে। আকাশধরাকে দেখে কি বলবে সে নিজেও ভেবে পাচ্ছে না। এই মেয়ে, তোমাকে কি বলে গিয়েছিলাম এখানে বসে খেলা করতে নাকি নিজের কেবিনে গিয়ে কাজ করতে? অধরা কেবিনে গিয়ে কাজ করতে। আকাশ, তাহলে কেবিনে গিয়ে কাজ না করে এখানে কি করছো? যাও গিয়ে কাজ করো। অধরা যাচ্ছি স্যার বলে মনে মনে বজ্জাত, এনাকন্ডা, লাল কুমির, সাদা হাতি, হলুদ বিড়াল সব আপনি। আকাশ, এই মেয়ে শুনো। অধরা, আল্লাহ আবার কি জন্য ডাকছে কে জানে। সব শুনে ফেলল না তো? ভয় ভয়ে পিছনে ফিরে। আকাশকাল রেডি হয়ে থাকবা, আমার সাথে তোমাকে ফরিদপুর মিটিংয়ে যেতে হবে। অধরাও আচ্ছা ঠিক আছে স্যার। তারপর রুম থেকে বের হয়ে নিজের কেবিনে যায়। বান্ধবী সাইমা, কিরে অধরা, এতক্ষণ স্যারের রুমে কি করলি? স্যারকে কিস টিস করলি না তো আবার কোনো? একটু দুষ্টামির সুরে। অধরাহু, আমি করব ওই বজ্জাতটাকে কিস? আস্তা একটা কলা বাদুর। সাইমা, হুম বুঝছি, করতে আরো বেশি করবি, এখন না বললে কি হবে?
অধরাই তুই কাজ করবি নাকি বাড়ি দিয়ে তোর মাথা ফাটাবো আমি? সাইমা সত্যি বলেছি তো, তাই গায়ে জ্বালা করছে। তারপর দুজনেই কাজে লেগে যায়। অপরদিকে আকাশ কালকে ফরিদপুর যাবে। আকাশের কেন যেন মনে হচ্ছে ফরিদপুর তার আপন কেউ আছে। ফরিদপুর নামটা শুনতেই কেন যেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। সেদিন আকাশ অফিস শেষ করে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কালকে মিটিংয়ের পেপারসগুলা এক নজর একটু দেখে নেয় যে সব ঠিক আসে কিনা। সব কিছু ঠিকঠাক করে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন বাসা থেকে বের হওয়ার সময় বাসায় বলে যায় যে ফরিদপুর একটা মিটিং আছে, সেখানে সে 2 দিন থাকবে। গাড়ি নিয়ে বের হয় অফিসে উদ্দেশ্যে। অধরাও রেডি হয়ে অফিসে চলে আসে। একটু পরে আকাশ আর অধরা ফরিদপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা দুপুরের আগেই ফরিদপুর গিয়ে পৌঁছায়। তারপর আকাশ আর মাহি একটা হোটেলে গিয়ে ওঠে। হোটেলে 2 জনের জন্য 2টা রুম আগে থেকেই বুকিং করে রেখেছে আকাশ। দুজনে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নেয়। 3টা বাজে মিটিং। আকাশের ফোনে অ্যালার্ম বাজছে। আকাশ তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে পড়ে। তারপর রেডি হয়ে অধরাকে ফোন দেয়। অধরা ফোন ধরতেছে না, বেশ কবার ফোন দেয়। আর মাত্র 15 মিনিট আছে মিটিং শুরু হওয়ার। আকাশ অধরার রুমের সামনে গিয়ে দরজায় নক করে। না, তাও অধরা দরজা খুলছে না। আকাশের রাগ উঠে যাচ্ছে। আকাশ জোরে দরজায় বাড়ি দিতে থাকে। একটু পর অধরা চোখ মুছতে মুছতে এসে দরজা খুলে দেয়। অধরার এমন কর্মকাণ্ড দেখে আকাশের রাগ আরও বেড়ে যায়। আকাশেই মেয়ে, কয়টা বাজে? কতবার ডেকেছি তোমাকে আমি? আর কয়টা ফোন দিয়েছি তোমাকে আমি? তোমার ফোন কোথায়? অধরাশ্বরী স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। আকাশ, 3টা বাজে মিটিং আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? কাণ্ড জ্ঞান নেই তোমার? ইচ্ছে করছে থাপ্পড় মেরে গালের সবগুলা দাঁত ফালাই দিতে। অধরা আকাশের এমন রাগ দেখে ভয় কান্না করে দেয়। আকাশ, এই মেয়ে আবার কান্না করতেছ কেন? কান্না অফ করো। অধরা, আপনি অনেক খারাপ। আপনি আমাকে বলছিলেন আর বকা দিবেন না, তাও আপনি আমাকে বকা দিছেন, আবার থাপ্পড়ও মারবেন বলছেন। আম্মু, তুমি কোথায়? এই মানুষটা আমাকে মারবে বলছে, তুমি আমাকে এই মানুষটার কাছ থেকে নিয়ে যাও, বলে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। আকাশ অধরার এমন কর্মকাণ্ড দেখে আকাশ অধরার উপর রাগ করবে না কি করবে সে নিজেও বুঝে উঠতে পারতেছে না। আল্লাহ, তুমি এ কোনো পাগল মেয়ের পাল্লায় ফেললে আমাকে। আল্লাহ, আমাকে রক্ষা করো এই পাগল মেয়ের হাত থেকে, না হয় এই মেয়ে আমার মাথা নষ্ট করে ফেলবে। আচ্ছা প্লিজ এবার কান্না বন্ধ করো। আমাকে কোনো পাগলে যে কামড় দিছিল, আমি তোমাকে বকা দিতে গেছিলাম। এখন আমার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। এবার প্লিজ গিয়ে রেডি হয়ে আসো, আর কোনো দিন তোমাকে আমি বকা দিব না। অধরা চোখ মুছতে মুছতে, সত্যি বলতেছেন তো, আর বকা দিবেন না? আকাশ, হুম বাবা, সত্যি বলতেছি, আর বকা দিব না। এবার তো যাও। অধরা, স্যার আপনি 2 মিনিট একটু বসেন, আমি ওয়াশরুমে যাব আর 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসব। অধরা রেডি হয়ে আসে। তারপর আকাশ আর অধরা মিলে মিটিং করার জন্য বেরিয়ে পড়ে। মিটিং শেষ করতে করতে প্রায় 4টা বাজে। মিটিং শেষে আকাশ আর অধরা আবার হোটেলের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দেয়। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর অধরা বক বক করছে আকাশের সাথে। আকাশের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আকাশ চুপ করে আছে। গাড়ি কিছুদূর আসায় পড়ে আকাশের মনে হয় যে সে মাহিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছে। আকাশের গাড়ি কিছুটা পথ এগিয়ে যায়, সে আবার পিছনে বেগ দিয়ে গাড়ি রাস্তার একপাশ করে দাঁড় করায়। আকাশ গাড়ি থেকে নেমে দেখে মাহি হেঁটে চলে যাচ্ছে। তারপর আকাশ দৌড়ে গিয়ে মাহির সামনে দাঁড়ায় আর মাহিকে জড়াই ধরে। মাহি, এই কে আপনি?
আর আপনি আমাকে এভাবে জড়াই ধরছেন কেন? আকাশ মাহিকে ছেড়ে দিয়ে। এই আমি তোমার আকাশ, যাকে তুমি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতা। আমি সেই আকাশ। জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। এই 6টা মাস আমি তোমাকে পুরা পাগলের মতো খুঁজেছি, সমস্ত অলি গলিতে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তুমি যে দিন আমাকে ছেড়ে চলে আসো তার 2 দিন পর তোমার ভাইয়ের কাছে আমি সবকিছু শুনেছি, যে তুমি কোনো ভুল করনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ মাহি, তুমি আমায় ক্ষমা করে দাও। মাহি, এই কে আপনি? আর কোনো আকাশ? আমি এই নামের কাউকেই চিনি না। আর কিসের জন্যই বা ক্ষমা চাচ্ছেন আপনি? আকাশ মাহির হাত ধরে, প্লিজ মাহি, তুমি আমাকে যা শাস্তি দিবা দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে এভাবে একা রেখে চলে যেও না। মাহি, এই আপনার সাহস তো কম না। আপনি আমাকে একটু আগে জড়াই ধরছেন, এখন আবার হাত ধরছেন। আমাকে টাচ করার অধিকার কে দিচ্ছে আপনাকে? আর একবার বললাম না আমি আপনাকে চিনি না। আকাশ, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর এখন তুমি যা বলছো এগুলা একটাও তোমার মনের কথা না। মাহি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মানছি যে আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। প্লিজ তুমি আমার ভালোবাসাকে এভাবে ফিরিয়ে দিও না। মাহি, আপনি আমার পথ ছাড়ুন, আর আমাকে যেতে দিন, না হয় কিন্তু এবার খারাপ কিছু হয়ে যাবে। আকাশ, না, আমি তোমার পথ ছাড়ব না। আগে তুমি আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। রাস্তার পাশে চায়ের দোকানে বেশ কয়েকজন ছেলে বসা ছিল, তারা হুট করে দৌড়ে আসে আকাশ আর মাহির দিকে। তাদের মধ্যে চুল লম্বা একটা ছেলে ছিল, হয়তো সে তাদের বশ। সে মাহিকে জিজ্ঞাসা করে, মাহি, এই ছেলেটা কে? আর তোর হাত ধরল কেন? মাহি, আমি চিনি না ছেলেটা কে, আর আমার হাত কেন ধরছে তাও আমি জানি না। চুল লম্বা ছেলেটার নাম রাফিন। সে মাহিকে পছন্দ করে, কিন্তু মাহি তাকে পছন্দ করে না। আর রাফিন এলাকার উশৃঙ্খল ছেলেদের মধ্যে সে সবার প্রথম। নেশা করা, চাঁদাবাজি করা রাফিনের কাজ। রাফিন, যা তুই ঘরে যা, আমি দেখছি ওকে। মাহি একটা বাড়ির গেট খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। রাফিন, এই তোর সাহস কি করে হয় মাহির গায়ে হাত দেওয়ার? তুই ওর গায়ে হাত দিলই কোনো সাহসে? বলে 2-3টা থাপ্পড় মারে। পাশের ছেলেগুলাও আকাশকে মারতে শুরু করে। অধরা এতক্ষণ গাড়িতে বসেছিল, যখন দেখল কিছু ছেলে মিলে আকাশকে মারছে, তখন গাড়ি থেকে নেমে পড়ে আর দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে সেভ করে। অধরা, প্লিজ ভাইয়া, আপনারা আর উনাকে মারিয়েন না। রাফিন, এই মেয়ে তুমি কে যে ওকে বাঁচাইতো আসছ? অধরা, আমি আর কোনো কিছু খুঁজে না পেয়ে আমি উনার ওয়াইফ। রাফিন, আজ তোমার জন্য ওকে ছেড়ে দিলাম। আর কোনো দিন যদি দেখি মাহিকে বিরক্ত করতে, তাহলে মেরে সোজা হাড্ডি গুড্ডি গুড়া করে দিব। তারপর ছেলেগুলা সেখান থেকে চলে যায়। আর অধরা আকাশকে ধরে এনে গাড়িতে বসায়। থাপ্পড় মারার ফলে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অধরা ব্যাগ থেকে টিস্যু বের করে আকাশের রক্তগুলা মুছে দেয়। অধরা, কি দরকার ছিল এমনটা করার? আকাশ কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। আকাশ শুধু একটা কথা ভাবছে, তার ভালোবাসার মানুষ তাকে অস্বীকার করেছে, সে আর এই জীবন রাখবে না। অধরা, আপনি চুপ করে গাড়িতে বসেন, আমি গাড়ি ড্রাইভ করছি। আকাশকে পাশের ছিটে বসিয়ে অধরা গাড়ি ড্রাইভ করছে। অপরদিকে মাহিরও খারাপ লাগছে। সে তার ভালোবাসার মানুষটাকে সে অস্বীকার করেছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে মাহির। সে তো তার ভুল বুঝতে পেরেছে, তারপরেও কেন তার সাথে এমটা করলাম আমি? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আজ 6টা মাস আমি ঠিকমতো ঘুমাতে পারি না।
তোমার কথাগুলো বারবার মনে পড়ে। তোমার সেই স্মৃতিগুলো আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না। তোমাকে এতটা ভালোবার পরেও কেন তোমাকে আমি আপন করে নিতে পারি না? আমিও চাই তোমাকে ভালোবাসতে, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। আমার সত্যিত্ব আমি তোমাকেই যে সঁপে দিয়েছি, সেই তোমাকেই কিভাবে ভুলে থাকি। আমিও চাই তোমাকে আপন করে নিতে, কিন্তু এই এগো নামক জিনিসটা তোমাকে আপন করে নিতে দেয় না। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছে যায়। হোটেলে আসার পর অধরা আকাশকে ধরে খাটে শুয়ে দেয়। আপনি শুয়ে একটু বিশ্রাম নিন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। অধরা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ঘুমাই পড়ছে। অধরা আর আকাশকে ডাক দেয় না। অধরা সে তার নিজের রুমে চলে যায়। কিন্তু অধরার মনে বারবার একটা প্রশ্ন আসছে, আকাশ স্যার কেন মেয়েটার হাত ধরল, আর কেনই বা লোকগুলো তাকে মারল? আচ্ছা স্যার, ঘুম থেকে উঠলে স্যার থেকে জেনে নেওয়া যাবে। রাত 10টা বাজে। হোটেলের বয় এসে, মেম আপনাদের খাবারগুলো। অধরা স্যারের রুমে খাবার দিয়েছেন? হোটেল বয় জি না মেম। অনেকবার ডাক দিয়েছি কিন্তু দরজা খুলছেন না। রেস্ট নিচ্ছেন মনে হয়, তাই আর স্যারকে ডিস্টার্ব করিনি। আপনাকে দিয়ে যাচ্ছি খাবারগুলো, আপনি একটু স্যারকে খাবারগুলো পৌঁছে দিন। অধরা আচ্ছা ঠিক আছে, আপনি খাবারগুলো রেখে যান, বাকিটা আমি দেখছি। বয় চলে যায়। অধরা খাবারগুলো নিয়ে আকাশের রুমের সামনে গিয়ে দরজা বাড়ি দিতে থাকে। স্যার, স্যার। আকাশের কোনো সারা শব্দ নাই। অধরা আকাশের রুমের দরজা একটু জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। অধরা ভিতরে ঢুকে দেখে আকাশ বিছানার উপরে শুয়ে গিরগির করে কাঁপছে। অধরা স্যার স্যার বলে গায়ে হাতেই। আল্লাহ, স্যারের তো অনেক জ্বর। জ্বরে স্যারের গা তো পুড়ে যাচ্ছে। লোকগুলো মারার ফলে হয়তো স্যারের জ্বর চলে এসেছে। এখন কি করি? হ্যাঁ, স্যারের গা মুছে দিল হয়তো জ্বরটা একটু কমে যাবে। আগে স্যারকে খাবারগুলো খাইয়ে দিয়ে গা মুছে দিব। অধরা আকাশকে ধরে কোনো রকমে উঠিয়ে খাবারগুলো খাইয়ে দেয়। তারপর এক বালতি পানি এনে আকাশের মাথায় অল্প অল্প করে ঢালতে থাকে। স্যারের শরীরটাও তো মুছা দরকার, না হয় জ্বর তো কমবে না। এখন কি করি? স্যার যদি কিছু মনে করেন? ধুর, যা মনে করার করুন, আগে গা মুছে দেই। অধরা প্রথমে আকাশের শার্ট খুলে। অধরার শরম লাগছে, কিন্তু শরম লাগলেও তার কিছু করার নেই। এভাবে অধরা আকাশের সারা শরীর মুছে দেয়। অধরা আকাশের শরীর মুছে দেওয়ার পর দিয়ে সে পানির বালতিটা নিয়ে ওয়াশরুমের দিকে যাবে, পানিগুলো ফেলে দিতে। এমন সময় আকাশ অধরার হাত ধরে, এই কোথায় যাচ্ছ তুমি? অধরা স্যার পানিগুলো একটু ফেলে দিয়ে আসি। আকাশেই কোথাও যাবে না তুমি, বলে এক টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে অধরাকে। মাহি মনে করে, এই মাহি কোথাও যাবে না তুমি, আমি তোমাকে কোথাও যেতে দিব না। একবার তোমাকে আমি হারিয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না, বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। মনে হচ্ছে যে আকাশ তাকে ছেড়ে দিল, সে দূরে কোথাও চলে যাবে। তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তারপরেও কেন তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাও? অধরা বুঝতে পারে যে আকাশ জ্বরের ঘরে প্রলাপ করছে, তাই আর অধরাও কিছু বলছে না, চুপ করে শুয়ে আছে। অধরার ও ভালো লাগছে আকাশের বুকে এভাবে শুয়ে থাকতে। দুজনেই এভাবে ঘুমিয়ে পড়ে সকালে আকাশের আগে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে যে সে অধরাকে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে ছেড়ে দেয়, আর খাট ছেড়ে উঠে যায়, আর রাতে কি কি হয়েছিল ভাবতে থাকে। রাতের ঘটনা মনে পড়তেই তার কেমন যেন লজ্জা লাগছে। অধরা এখন কি ভাববে তাকে? অধরারও ঘুম ভেঙে যায়। আকাশশ্রী আসলে রাতের ঘটনার জন্য। আমি সজ্ঞানে কিছু করিনি।
অধরা ওকে স্যার সরি হওয়ার কিছুই নেই। তবে অধরার মন ফুরফুরা, তার অনেক দিন পর আজ ভালো করে ঘুম হয়েছে। আজ আকাশ আর মাহি ঢাকা ফিরে যাবে। হঠাৎ আকাশের মাহির কথা মনে পড়ে। না, আজ যাওয়ার আগে একবার শেষ দেখা করে যাব মাহির সাথে। তারপর আকাশ ফ্রেশ হয়ে রেডি হচ্ছে মাহির সাথে দেখা করবে বলে। অধরা স্যার কোথায় যাচ্ছেন? আমাদের যাওয়ার তো এখনো অনেক টাইম বাকি আছে। আকাশ মাহির কাছে। অধরার তখনই মনে পড়ে কাল রাতে যখন আকাশ স্যার জ্বরের ঘরে প্রলাপ করছিল, তখন মাহির কথা বলছিল। অধরা তখনই বুঝে গেছে যে মাহিকে আকাশ স্যার ভালোবাসে। অধরার মন খারাপ হয়ে যায়। আকাশধরা, তুমি একটু থাকো, আমি আসছি বলে গাড়ি নিয়ে বের হয়ে যায় মাহির বাসার উদ্দেশ্য। আকাশকালকে মাহিকে দেখেছিল একটা বাসার ভিতরে ঢুকতে, সে শিওর যে মাহি এখানেই থাকে। অধরা অনেকবার পিছন থেকে বারণ করেছে না যেতে, তবে আকাশ শুনে নাই। সে মাহির সাথে দেখা করতে চলে গেছে। অধরাও আকাশের পিছন পিছন বেরিয়ে পড়ে একটা ট্যাক্সি নিয়ে আকাশকে ফলো করে। অধরার মনে বারবার খালি একটা ভয় কাজ করছে যে কালকের লোকগুলা যদি আজকে আকাশ স্যারকে দেখে, তাহলে তারা আকাশ স্যারকে আর জীবিত রাখবে না। অধরা আকাশকে বারণ করা সত্ত্বেও আকাশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাহির বাসার উদ্দেশ্যে। অধরাও আকাশের পিছন পিছন বেরিয়ে পড়ে একটা ট্যাক্সি নিয়ে আকাশকে ফলো করে। অধরার মনে একটা ভয় কাজ করছে যে কালকের লোকগুলো যদি আজকে আকাশ স্যারকে দেখে, তাহলে তারা আকাশ স্যারকে আর জীবিত রাখবে না। আকাশ গাড়ি মাহির বাসার সামনে দাঁড় করাই। তারপর বাসার ভেতর ঢুকে কলিং বেল চাপ দিতেই একটা মহিলা এসে দরজা খুলে দেয়, আর সেই মহিলাটা হচ্ছে মাহির মা। মাহির মা আকাশকে দেখেই চিনে ফেলে যে এই সেই আকাশ যার সাথে মাহির সম্পর্ক ছিল। মাহির মা সমস্তটা জানে না, তবে এইটুকু জানে যে মাহি আকাশকে ভালোবাসে, আর ওই সেই আকাশ। মাহির মাই, ছেলে তুমি এখানে কেন আসছ? আমার মেয়ের চোখের ঘুম কেড়ে নিয়েও কি শান্তি হয়নি তোমার? তোমার কারণে আমার মেয়েটা হাসা পর্যন্ত ছেড়ে দিয়েছে, সারাদিন উদাস হয়ে থাকে। তোমার কারণে আমরা ওই শহর ছেড়ে এখানে এসেছি, এখানেও আমাদের পিছু পিছু চলে এসেছ। কি চাও তুমি? আমার মেয়ের পিছনে কেন পড়ে আছো তুমি? চলে যাও এখান থেকে, আর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। আকাশ প্লিজ আন্টি, আমি মাহির সাথে একবার কথা বলবো প্লিজ, তারপর আমি চলে যাব, আর কোনো দিন আপনাদেরকে ডিস্টার্ব করব না। মাহির মা, না মাহি তোমার সাথে কথা বলবে না, চলে যাও এখান থেকে, আর মাহিকে ভুলে যাও। আকাশ কান্না জড়িত কণ্ঠে, প্লিজ শেষ একবার মাহির সাথে কথা বলবো আমি প্লিজ। আকাশের জোড়াজড়িতে মাহির মা রাজি হয়। মাহির মা, আচ্ছা তুমি এখানে বসো, আমি মাহিকে ডেকে আনছি। কিছুক্ষণ পর মাহি আসে। মাহি, আপনি আবার এখানে কেন এসেছেন? আপনি কি চান আমার কাছে? আপনি প্লিজ চলে যান। আকাশ, মাহি প্লিজ তুমি একটা বার আমার কথা শুনো। মাহি, কি শুনবো আপনার কথা? হা, আর শোনার কি বা বাকি আছে? আকাশ, প্লিজ মাহি তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কোনো দিন তোমাকে সন্দেহ করব না, তুমি শেষ একটা বারের জন্য আমাকে সুযোগ দাও প্লিজ। মাহি, না এখন আর সম্ভব না, যা ছিল 6 মাস আগেই তা সব কিছু শেষ হয়ে গিয়েছে, এখন আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। আপনি প্লিজ চলে যান। আপনি আমার বাসায় আসছেন সেটা রাফিন জানতে পারলে খুব খারাপ হবে, আপনার ভালোর জন্য বলছি প্লিজ চলে যান। আকাশ, না তুমি আমাকে হা বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। মাহি, আপনি যদি সত্যি কখনো আমাকে ভালোবেসে থাকেন, তাহলে সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি আপনি এখান থেকে চলে যান প্লিজ। আকাশ, তুমি যখন ভালোবাসার দোহাই দিল বললে,
তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবা, আমার ভালোবাসা মিথ্যে ছিল না, তোমাকে সত্যিই আমি অনেক ভালোবাসি। তোমার মনে আমার জন্য কোনো দিন জায়গা হবে কিনা জানি না, তবে আমার মনে তোমার জন্য যেই জায়গাটা আছে সেটা কোনো দিন অন্য কারো হবে না। তুমি আমাকে ভালো না বাসতে পারো, তবে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আর আজকের পর হয়তো এই আকাশকে কেউ আর খুঁজে পাবে না। এই আকাশ আকাশের সাথে মিশে যাবে। আকাশ নামের কোনো ছিটে ফোঁটাও এই জমিনের বুকে থাকবে না। অনেক কিছু বলে ফেলছি, ভুল বললে ক্ষমা করে দিও। ভালো থেকো। খোদা হাফেজ। আকাশ মাহির ঘর থেকে বের হয়ে পড়ে। মাহি এতক্ষণ চোখের পানি আটকে রাখলেও এখন আর চোখের পানি যেন কোনো বাধা মানছে না। মাহি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। মাহির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমার সাথেই কেন এমনটা হয়? এতদিন তো ভালোই ছিলাম, কেন তুমি আবার ওকে আমার সামনে আনলে? আমি না পারছি ওকে গ্রহণ করতে, না পারছি ওকে দূরে সরিয়ে দিতে। এমন ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছ আল্লাহ তুমি আমার কাছ থেকে? আকাশ গেট দিয়ে যখন বের হবে, তখন রাফিন আরও কয়েকটা ছেলে মিলে আকাশকে ধরে। আকাশ মাহির বাসায় আসছে সেটা কিভাবে জানি রাফিন খবর পেয়ে যায়। আর ছেলেগুলো আসার সময় সাথে করে স্টিক নিয়ে আসে। রাফিন আকাশের কলার ধরে, এই কালকে তোরে ভালোভাবে বলছিলাম তো, তাই তোর কানে যায় নাই। এবার দেখ তোর কি হাল করি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাইতে হয়। তারপর রাফিন আর ছেলেগুলো মিলে আকাশকে অনেক মারধর করে। আকাশ কোনো কথাই বলছে না, চুপচাপ মার খেয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, যাক, লোকগুলো আমার কাজটাকে আরও সহজ করে দিল। এখন আর আমার নিজের কষ্ট করে কোনো কিছু করতে হবে না। আমার মরার রাস্তাটাকে সহজ করে দিয়েছে ওরা। কার জন্য বাঁচব আমি? যার জন্য বাঁচব সেই তো এখন আর আমার নাই, তার থেকে মরে যাওয়াই ভালো। হঠাৎ পিছন থেকে কেউ একজন মাথায় খুব জোরে আঘাত করে। আকাশ সাথে সাথে মাটিতে পড়ে যায়। তার মনে হচ্ছে তার মাথা দিয়ে পানির মতো কিছু গড়িয়ে পড়ছে, চোখগুলো ঝাপসা হয়ে আসছে তার। আর কিছু মনে নেয়। আকাশকে ফেলে রেখে ওরা চলে যায়। অধরা ইতিমধ্যেই গাড়ি থেকে নামে। অধরার মনের মধ্যে যা ভয় ছিল সেটাই হয়েছে। আকাশ মাটিতে পড়ে আছে, মাথা দিয়ে ব্লাড বের হচ্ছে। অধরা দৌড়ে গিয়ে আকাশকে ধরে তার মাথাটা কোলের উপরে রাখে। আকাশের মাথার যেই জায়গায় ফেটে গেছে সেই জায়গায় অধরা চাপ দিয়ে ধরে আছে, তারপরেও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আকাশের এমন অবস্থা দেখে অধরা কান্না করে দেয়, প্লিজ কেউ একটু সাহায্য করুন। লোকজন অনেক জড়ো হয়েছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। মাহি চিল্লা চিল্লির আওয়াজ শুনে দৌড়ে নিচে নামে। আর নিচে নেমে আকাশকে এই অবস্থায় দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তার মাথায় আকাশ ভেঙে পড়ছে। মনে হয় যে আকাশকে এই অবস্থায় দেখে তার রাগ, আকাশের উপর জমে থাকা সমস্ত অভিমান নিমিষেই উধাও হয়ে যায়। মাহির মাথা ঘুরছে আকাশকে এই অবস্থায় দেখে। আকাশ মাটিতে পড়ে আছে, আর একটা মেয়ে তার মাথা চেপে ধরে আছে। মাহি দৌড়ে আকাশের কাছে যায়। আকাশ, এই আকাশ, চোখ খোলো প্লিজ, চোখ খোলো না। কান্না করতে করতে, আমি আর তোমাকে কষ্ট দিব না, অনেক ভালোবাসবো তোমাকে, প্লিজ একবার চোখ খোলো। আমি আর তোমার উপরে কোনো দিন অভিমান করব না, কোনো দিন তোমার উপর রাগ করব না, প্লিজ এইবার তো চোখটা খোলো। অধরা এই মেয়ে সবকিছু শেষ করে এখন আসছেন আদিক্ষেতা করতে। আপনার কারণেই আকাশের স্যারের আজ এই অবস্থা। আপনি আকাশ স্যারকে একদম ছুবেন না। মাহি, প্লিজ এমন করো না, ওকে আমার থেকে দূরে সরিয়ে দিও না, ওর কিছু হলে আমি মরে যাব। প্লিজ আগে ওকে হসপিটালে নিয়ে চলো, তারপর আমাকে যা শাস্তি দেওয়ার দিও, আমি মাথা পেতে নিব। আকাশকে হসপিটালে নিয়ে আসার পর ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। একজন ডাক্তার বেরিয়ে এসে তাড়াতাড়ি রোগীর জন্য বি পজিটিভ রক্ত লাগবে।
মাহি ডাক্তার আমার রক্ত বি পজিটিভ, আমি দিব রক্ত। মাহি রক্ত দেওয়ার পর মাথাটা হালকা ঘুরতে থাকে। ডাক্তার আপনি রক্ত দিয়েছেন, একটু রেস্ট নিন, না হয় মাথা ঘুরে পড়ে যেতে পারেন। ডাক্তার রক্ত নিয়ে আবার ওটিতে ঢুকে যায়। কে শুনে কার কথা? মাহি শোয়া থেকে উঠে ওটির সামনে এসে পায়চারি করছে। মাহির তার নিজের প্রতি কোনো চিন্তা নাই, চিন্তা হচ্ছে খালি একটাই, আকাশকে নিয়ে। অধরা একপাশে নীরবে বসে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। একটু পর ডাক্তার বের হয়ে আসে। মাহি দৌড়ে গিয়ে, ডাক্তার আমার আকাশের কি অবস্থা? ডাক্তার আল্লাহকে ডাকুন, এখন কিছু বলা যাচ্ছে না, তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। অফিস থেকে আকাশের বাসার নাম্বার নিয়ে ফোন করে অধরা জানিয়ে দেয়। তারাও চলে আসে। আজ 2 দিন কারো কোনো খাওয়া দাওয়া নাই। সবাই যদিও একটু আকটু খেয়েছে, কিন্তু মাহি এক ফোঁটা পানি অবধি খায় নাই। আকাশের মামা একটু কিছু খেয়ে নে, না হয় অসুস্থ হয়ে পড়বি। মাহিনা আমার আকাশ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাব না। মাহি সারাক্ষণ আকাশের পাশে বসেছিল, সর্বদা আকাশের দেখাশোনা করেছে। 3 দিনের সময় রাতের বেলায় আকাশের জ্ঞান ফিরে। মাহি দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার সবকিছু দেখার পরে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, এত সময় হয়ে গেছে রোগীর জ্ঞান কেন ফিরছে না। যাক, অবশেষে জ্ঞান ফিরল, এখন আর চিন্তার কোনো কারণ নাই। রেস্টে থাকলে আর নিয়মিত মেডিসিনগুলো নিলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যায়। আকাশের মা বাবা সবাই আকশে ঘিরে ধরে আছে, আর মাহি এক কোনো দাঁড়াই আছে। আকাশের মাজার সেবায় আকাশ সুস্থ হয়ে উঠল, সে কোথায়? মাহিকে এক কোনো দাঁড়িয়ে থাকতে দেখে, এই মেয়ে দূরে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। আকাশ মাহিকে দেখে চমকে উঠে, মাও এখানে কেন এসেছে? ওকে চলে যেতে বলো। আকাশের মা, প্লিজ বাবা, তুই মাহির উপরে রাগ করিস না। বেচারিটা আজ 3 দিন ধরে পানি পর্যন্ত মুখে দেয়নি, সারাদিন রাত তোর পাশে বসেছিল, তোর সেবা করেছে। তারপর মাহির হাত টেনে আকাশের হাতের উপরে দিয়ে বলে, তোরা কথা বল, আমরা সবাই বাহিরে আছি। সবাই কেবিন থেকে বের হয়ে যায়। আকাশ মুখ অন্যদিকে ফিরাই নেয়। মাহি আকাশের পাশে বসে আকাশের বুকে আস্তে করে মাথা রাখে। আমি আর কোনো দিন আপনার উপরে অভিমান করব না, কোনো দিন আপনার উপরে রাগ করব না, অনেক ভালোবাসব আপনাকে। আকাশ চুপ হয়ে আছে, কোনো কথা নাই। মাহি, প্লিজ, আমি আর কোনো দিন এমন করব না আপনার সাথে। আকাশ চুপ হয়ে আছে। মাহি, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। আকাশ কোনো রেসপন্স করতেছে না দেখে মাহি ছোট বাচ্চার মতো ফুফিয়ে কান্না করে দেয়। এবার আকাশ আর অভিমান করে থাকতে পারে না। সে মাহিকে 2 হাত দিয়ে জড়াই ধরে। মাফ করতে পারি, 2টা শর্ত আছে। মাহি, কি শর্ত বলেন? আমি সব শর্তে রাজি আছি। আকাশ, আমাকে তুমি করে বলতে হবে। মাহিনা, আমি এটা পারবো না, আপনি করেই বলবো। আকাশ, তাহলে আর কথা বলতে হবে না আমার সাথে। মাহিয়েই, না না, আমি রাজি, তুমি করেই বলবো। আকাশ, দ্বিতীয় শর্ত, আমাকে এখন অনেকগুলা চুমু দিতে হবে। মাহিয়া, শয়তান, হসপিটালে কি শুরু করেছ তুমি? আকাশ, তুমি বলছো আমি যা শর্ত দিব তুমি তাতেই রাজি, এখন আবার অন্যটা বলছো? মাহি, এখন না দিল হয় না? আকাশ, না, এখনই দিতে হবে। 5 মিনিট পর দুজনেই হাঁপাইতেছে। মাহি, আর একটু হলে তো মরেই যেতাম। এখন তো মাত্র 5 মিনিট করছি, একবার বিয়ে হতে দাও, তারপর তো সারাদিন রাত করব। মাহি, বজ্জাতটা একটুও লজ্জা নাই। আকাশকে আরও 2 দিন হসপিটালে রাখা হয়। 2 দিন পর আকাশ অনেকটাই সুস্থ, আকাশকে রিলিজ করে বাসায় আনা হয়। এভাবে প্রায় আরও 8 দিন বাসায় রেস্টে থাকে আকাশ। কাজকর্মগুলো ঘরে বসেই ল্যাপটপে করে।
8 দিন পর আকাশ আজকে পরিপূর্ণ সুস্থ। দুই পরিবারের সম্মতিতে আকাশ আর মাহির বিয়ে ঠিক করা হয়। শুক্রবারে আকাশ আর মাহির বিয়ে। আর মাত্র 2 দিন হাতে আছে। এই দিকে অধরা আকাশকে ভালোবাসলেও মাহি আর আকাশের মিলনটাকে মেনে নেয়। মনে মনে এইটা ভেবে যে সবাই তো সবার ভালোবাসার মানুষটাকে নিজের করে পায় না। আমিও না হয় পেলাম না, ভালো থাক আমার ভালোবাসা। অধরা আর আকাশ এখন খুব ভালো বন্ধু। দেখতে দেখতে শুক্রবার চলে এসেছে। আজ মাহি আর আকাশের বিয়ে। বিয়েও হয়ে গিয়েছে। আকাশ রুমের সামনে দাঁড়াই আছে। কেমন যেন লাগতেছে তার রুমের মধ্যে ঢুকতে। মাহির সাথে এর আগেও এই রুমে থেকেছে, কিন্তু আজ কেন জানি অন্যরকম লাগছে। আজ থেকে অন্য একটা মানুষ আমার খাটে ভাগ বসাবে। আমার রুমের মধ্যে তারও অধিকার থাকবে। আকাশের মা এই বদমাইশ রুমের সামনে দাঁড়িয়ে কি করছিস? আকাশ মা। আকাশের মা, যা রুমে যা, বৌমা একা বসে আছে। আম্মু জোর করে রুমে ঢুকাই দিছে। রুমে ঢুকে দেখি বউ আমার ইয়া লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গিয়ে কাশি দিলাম। মাহি খাট থেকে নেমে এসে সালাম করতে চাইল। এই কি করছো? বুকে তুলে নিলাম। তোমার জায়গা আমার বুকে, আমার পায় না। তারপর বউটাকে পাঁচকোল করে খাটে নিয়ে শুইয়ে দিলাম। এই আমার না চুমু খাইতে ইচ্ছা করতেছে? মাহি, তো আমি কি করব? তোমার কিছুই করতে হবে না, সব আমিই করছি বলে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। ওর ঠোঁট ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। ওর নাভির কাছে এসে থেমে গেলাম। তারপর ওর তলপেটে একটা চুমু দিতেই ও আমার চুলগুলোকে খামচে ধরল। এই ভাই, অন্যের কথা এত শুনতে চান কেন? শরম লজ্জা নাই? যান গিয়ে নিজে বিয়ে করে ইতিহাস তৈরি করেন। সমাপ্ত।